Mirchi presents Friday Classics. Friday Classics. মির্চি ফ্রাইডে ক্লাসিক্স নিয়ে এলো বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে উঠবে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স। একজন ড্রিমার কাকে বলে জানো তো? বা জানবো না? আরে আমি নিজেই তো একজন ড্রিমার। এমন সুন্দর একটা বসন্তের সকাল, এর মধ্যে মেজাজ খিচড়ে গেল কেন? না না, What have you done to me? I'm sorry. একটু অপেক্ষা করো, আমি ঠিক পারবো। কাউকে ভালোবাসা দুর্বলতা নয় নাস্টিঙ্কা। আজ শুনুন ফিওদর দস্তয়েভস্কির ছোট গল্প অবলম্বনে হোয়াইট নাইটস। বিশ্ববরেণ্য রাশিয়ান সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কিকে সমগ্র বিশ্বের সাহিত্যানুরাগী এবং সমালোচকেরা এক বাক্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম হিসেবে আখ্যা দিয়ে থাকেন। দস্তয়েভস্কির লেখায় ১৯ শতকের রাশিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন ছাড়াও মানবিক মনস্তত্ত্বের নিবিড় অন্বেষণ দেখতে পাওয়া যায়। ১৮৪৮ সালে প্রকাশিত তাঁর হোয়াইট নাইটস গল্পটি শহরে দরিদ্রদের প্রান্তিক অবস্থান, আধুনিক মানুষের নিঃসঙ্গতা এবং আত্মত্যাগী প্রেমের এক মর্মস্পর্শী ছবি আঁকে। গল্পের নামহীন মুখ্য চরিত্রটি শহরের অলিগলি ধরে নাগরিক জীবনস্রোতকে পর্যবেক্ষণ করে, কিন্তু তাতে যোগ দিতে পারে না। ভারতে হোয়াইট নাইটস গল্পটির অনুপ্রেরণায় একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য রাজ কাপুর ও নূতন অভিনীত ছলিয়া, অভয় দেওল ও সোহা আলী খান অভিনীত আহিস্তা আহিস্তা এবং রণবীর কাপুর ও সোনম কাপুর অভিনীত সাওয়ারিয়া। তাহলে আসুন আমরা শুনি সেই সেন্টিমেন্টাল লাভ স্টোরি হোয়াইট নাইটস। পুনর্কথন শাম্ভবী ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ। আচ্ছা, আপনারা প্রেমে পড়েছেন কখনো? ধীরে ধীরে নয়, একেবারে হুড়মুড়িয়ে? এক মুহূর্তের মধ্যে কাউকে এমন গভীরভাবে ভালোবেসেছেন যে তাকে নিঃশর্তভাবে নিজের সবটুকু উজাড় করে দিতে দুবার ভাববেন না? অবাক হচ্ছেন বুঝি? ভাবছেন শুরুতেই এ কেমন প্রশ্ন? আসলে আজকের রাতটা তো প্রেমে পড়বার জন্যই তৈরি। আকাশের তারাগুলো দেখেছেন কি উজ্জ্বল। এমন আকাশের নিচে খিটখিটে বেরসিকদের ঠাঁই হতে পারে নাকি? কথাটা একটু ছেলে মানুষের মতো হয়ে গেল বোধহয়। তা হোক গে, আজকের রাতটাও যে যৌবনের গভীরতম আবেগগুলোকে উদযাপন করতেই এসেছিল। না হলে আমার মতো একজন নিঃসঙ্গ হতভাগ্য লোকের জীবনেও এমন অপূর্ব এক বন্ধুর হঠাৎ আগমন হলো কি করে? এর শেষটা কেমন হবে এখনো জানি না, কিন্তু একটা রূপকথার মতো ভবিষ্যতের সম্ভাবনায় আমার মন একেবারে অধীর হয়ে উঠেছে। গল্পটা শুনবেন নাকি? আসুন আসুন, কিছুক্ষণ আগেই যা ঘটল তা আপনাদের বলি, তাতে যদি আমার মাথাটা একটু ঠান্ডা হয়। ম্যাট্রিওনা, ম্যাট্রিওনা, ম্যাট্রিওনা! উফ, কাজের সময় যে কোথায় গায়েব হয়ে যান কে জানে। আরে ম্যাট্রিওনা, শুনছেন? হ্যাঁ, একবার এদিকে আসুন। আসছি। কি হলো মাই ডিয়ার, সাত সকালে এত চেঁচামেচি জুড়লে যে? তা আপনি কানে না শুনলে আমি কি করতে পারি বলুন দেখি? ডেকে ডেকে আমার গলা ব্যথা হয়ে গেল, তবু আপনি কিছু শুনতেই পান না।
আর দেখতে তো একেবারেই পান না। দেখতে পাই না? না। কি দেখতে পাই না শুনি? ধুলো, ময়লা আর মাকড়সার জাল। হ্যাঁ, মানেটা কি? মানেটা তো খুবই পরিষ্কার ম্যাট্রিওনা। ওই যে ওই সিলিং এর দিকে একবার তাকিয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, একেই তো 7 জন্মের কালি পড়ে এই ঘরের সবুজ দেওয়ালটা ছাইয়ের মতো হয়ে গেছে, তার উপর কোত্থেকে এক বিশাল মাকড়সা এসে আমার বিছানার পাশের দেওয়ালের কোণে আড্ডা গেড়েছে। কি? আর ওই টেবিলটার উপর একবার আঙুল বুলিয়ে দেখুন। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, অন্তত মাসখানেকের ধুলো জমে আছে ওটার উপরে। আপনার চোখে পড়লে কি আর ঘরের এই অবস্থা হতো? এসব কি বলছো তুমি মাই ডিয়ার? কোথায় মাকড়সা আর ধুলোই বা কোথায়? ও গড, আই গিভ আপ। এই যথেষ্ট হয়েছে, আপনি এবার আসুন। একেই আমার মেজাজ খিঁচড়ে আছে, তার উপর আপনার এই ফাঁকিবাজি সকাল সকাল। ও মা, এমন সুন্দর একটা বসন্তের সকাল, এর মধ্যে মেজাজ খিঁচড়ে গেল কেন? বাবা, আপনি আসুন তো ম্যাট্রিওনা, আমাকে এখন বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, তাই যাচ্ছি। ডিনার ঠান্ডা হওয়ার আগে দয়া করে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সব পাগলদের নিয়ে কারবার করতে হয়, পারি না বাবা। সকালবেলায় আমার হাউসকিপার ম্যাট্রিওনার ওপর অকারণেই চোটপাট করেছিলাম। এমনিতেই ওর কাজকর্মের ঢিলেমি, আর আমার ঘরের পরিচ্ছন্নতার অভাবটা তো নিত্যদিনের বিষয়। কিন্তু সেদিন যেন মনের মধ্যে নিদারুণ একটা অস্বস্তি নিয়েই ঘুম থেকে উঠেছিলাম। ম্যাট্রিওনা চলে যাওয়ার পর অন্যমনস্কভাবে জানলার দিকে তাকাতেই মন খারাপের কারণটা বোধগম্য হলো। গত কয়েকদিনে সেন্ট পিটার্সবার্গের মেজাজটাই আমূল বদলে গেছে। শহর শুদ্ধ লোক আমাকে একলা ফেলে রেখে যে যার দেশের বাড়ি পালানোর ষড়যন্ত্র ফেঁদেছে, আর আমি অসহায়ভাবে তাকিয়ে আছি শুধু। কি বললেন? শহর শুদ্ধ লোকের সঙ্গে আমার এত কিসের খাতির যে তাদের দেশের বাড়ি যাওয়ার কারণে এত উতলা হচ্ছি? আমার সঙ্গে একবার রাস্তায় বেরিয়ে দেখুন না, তাহলেই বুঝবেন। এই যে হাঁটতে হাঁটতে এতটা পথ পেরিয়ে এলাম, এর মধ্যে রোজ কতগুলো লোকের সঙ্গে আমার দেখা হয় জানেন? ওই যে কাছেই ফন্ট্যানটা, ওখান দিয়ে রোজ সকালে এক বৃদ্ধ ভদ্রলোক হেঁটে যান। তার সঙ্গে তো আমার রীতিমতো হৃদ্যতাই আছে বলা যায়। হ্যাঁ, তার সঙ্গে কোনোদিন আলাপ হয়নি বটে, কিন্তু একদিন আমার দেখা না পেলেই ওর যে বেশ মন খারাপ হয় সে আমি ভালোই জানি। আরে ওই তো উনি আসছেন। ওই যে হাতে সোনায় বাঁধানো ছড়ি, মাথায় ধবধবে সাদা চুল। একটু কান পাতুন না, উনি কি ভাবছেন ঠিক শুনতে পাবেন। আরে যাক, ওই খ্যাপাটে ছেলেটা আজকেও এসেছে তাহলে। মাঝখানে 3 দিনও দেখা পাইনি, আমার তো চিন্তাই হচ্ছিল। শুনলেন তো, নামে না চিনলেও মনে মনে কিন্তু উনি আমাকে স্নেহই করেন। আর শুধু মানুষজনের কথাই বা বলছি কেন, এমব্যাঙ্কমেন্টের উল্টো দিকে সার বেঁধে যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে, তারা তো আমার আসার জন্যে একেবারে মুখিয়ে থাকে। ওই শুনুন কি বলছে ওরা। কি ব্যাপার, আজকে এত দেরি করলে যে? ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তারপর কি খবর তোমার? খবর আবার কি, এই কাল রাতে দোতলার একটা মেয়ে এমন বেয়াক্কেলের মতো চুল্লি জ্বালাচ্ছিল। হ্যাঁ, আমি তো ভয়ে মরছিলাম, আর একটু হলে হয়তো আগুনে পুড়েই যাব। সে কি কথা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর। কিন্তু জানো, সেদিন শুনলাম আমি নাকি খুব শিগগিরই দোতলা থেকে 3 তলা হয়ে যাব। আরে বাস, এই রাস্তার মধ্যে সবচেয়ে লম্বা হয়ে গেলে কেমন মজা হবে বলো তো? হ্যাঁ, তোর তো মজাই। আর আমার মাথায় যে আকাশ ভেঙে পড়েছে। কেন, সে কি, তোমার আবার কি হলো? কে এক বদ্ধ উন্মাদ ডেকোরেটর এসে কি বলে গেছে জানো? কি বলেছে? আমার দেয়ালের এই যে সুন্দর গোলাপি রং, এটাকে বদলে আগাগোড়া হলুদ করে দেবে। দে উইল পেইন্ট মি ইয়েলো। কি বলছো কি? হাউ ড্রেডফুল। মানে
সব কটা পিলোর কার্নিশ কিছুই ছাড়বে না। ইস, যাই হোক, তুমি যাও, আমার দুঃখের কথা শুনে নিজের দিনটা খারাপ করে ফেলো না। আহা, চিন্তা করো না মাই ফ্রেন্ড, দেখো হলুদ রং করেও তোমাকে দিব্যি দেখাবে। বলছো? আলবাত, চিন্তা করো না, আমি শিগগির আবার দেখা করে যাব। আজ আসি, গুড বাই। গুড বাই। গুড বাই। দেখলেন তো, গোটা সেন্ট পিটার্সবার্গের সঙ্গেই আমার কেমন ঘনিষ্ঠ আলাপ। শুধু বসন্তকাল পড়তে না পড়তেই সবার যে দেশের বাড়ি যাওয়ার ধুম পড়ে যায়, এই ব্যাপারটা আমার বড় বিশ্রী লাগে। তখন পথে বেরোলেই দেখা যায় মস্ত মস্ত ঠেলা গাড়িতে ঘরকন্যার সমস্ত জিনিসপত্র বোঝাই করে শহরের যত মানুষ হয় পারগোলোভো নইলে ক্রেস্টোভস্কি আইল্যান্ডে বেড়াতে চলে যায়। সবার ফুর্তি দেখে আমি আরও বেজার হয়ে উঠি। হব না, আমার কি আর যাওয়ার মতো একটা দেশের বাড়ি আছে, নাকি এমন কোনো বন্ধু আছে যার সঙ্গে আমিও ঝুলে পড়ে পারগোলোভো চলে যাব? ভারী উদাস হয়ে গিয়ে ওই ঠেলা গাড়িগুলোর পিছন পিছন শহরের গেটের বাইরে চলে গিয়েছিলাম। সেখানে পৌঁছে অবশ্য মনটা ভালো হয়ে গেল। দূর দূরান্ত অবধি মাঠ আর শস্য ক্ষেতের মধ্যে ঘুরে বেড়িয়ে আমিও যেন বসন্তের দেখা পেলাম। এই ঋতুটা বড় রহস্যময়, জানেন? কি এক মন্ত্রের বলে আমাদের সেন্ট পিটার্সবার্গের মতো একটা ধূসর শহরও কয়েকদিনের জন্যে পরম রূপসী হয়ে ওঠে। তখন তার গাছে গাছে নতুন পাতা, ফুলের বাহার, যেন এক রুগ্ন ফ্যাকাশে কিশোরী কোনো গোপন প্রেমিকের ভালোবাসার ছোঁয়ায় নতুন প্রাণ পেয়েছে। প্রকৃতির খেয়াল সত্যিই বিচিত্র। যাই হোক, সারা দিন শহরের বাইরে ঘুরে বেশ রাত করেই বাড়ি ফিরছিলাম। ওরে বাবা রে, 10টা বেজে গেল। আজকে আবার চারদিকে একটু বেশি শুনশান। ও কই না তো, ওই ক্যানালের ধারে রেলিংয়ের উপর কেউ একটা ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, এ তো বেশ অল্প বয়সী এক মহিলা মনে হচ্ছে। মাথায় হলুদ হ্যাটটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু গভীর চিন্তায় ডুবে আছেন বোধহয়। একেবারে পাশ দিয়ে হেঁটে গেলাম, পাত্তাই দিলেন না। আরে ওটা কিসের আওয়াজ? এ তো কান্নার শব্দ। ওই মহিলা কাঁদছেন। সর্বনাশ, কি করব এখন? গিয়ে সান্ত্বনা দেব, কিন্তু গিয়ে বলবোটা কি? মানে কথা শুরু করব কি করে? আচ্ছা, যদি কাছে গিয়ে বলি, ম্যাডাম, না না না, সেটা কেমন একটা রাশিয়ান সোসাইটি নভেলগুলোর মতো শোনাবে। কিন্তু এরকম রাতে এরকম একটা ঘটনা অগ্রাহ্য করে চলে যাব নাকি? না 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 না, তা তো করা যায় না। তাহলে এক রাশ বুক ধুকপুক নিয়ে এই সব ভাবতে ভাবতেই দেখলাম ভদ্রমহিলাটি একবার চারিদিকে চেয়ে আমার দিকে দেখেই কেমন থমকে গেলেন। তারপরে নিঃশব্দে আমাকে পাশ কাটিয়ে এমব্যাঙ্কমেন্টের ধার দিয়ে হাঁটা ধরলেন। আমিও তার পিছু নিলাম, কিন্তু তিনি টের পেয়ে রাস্তা পার করে উল্টো দিকের পেভমেন্ট ধরে চলতে শুরু করলেন। আমার অবশ্য রাস্তা পার করবার সাহস হলো না। এমন সময় আমার অবস্থা দেখে স্বয়ং নিয়তি যেন একটু মুচকি হেসে আমাকে সাহায্য করে দিয়ে গেল। হঠাৎ পেভমেন্টের উপর যেন মাটি ফুঁড়ে আরও একটা লোকের আবির্ভাব হলো। তার পরনে ভদ্রলোকের মতো পোশাক, কিন্তু হাব ভাব মোটেই সুবিধের নয়। টালমাটাল পায়ে সে ভদ্রমহিলার দিকে এগিয়ে গেল। ইভিনিং ম্যাডাম, আপনি কি পথ হারিয়েছেন? না না, ভয় কি ম্যাডাম?
আমি পৌঁছে দিচ্ছি, আসুন আসুন আসুন, এদিকে আসুন দেখি। না প্লিজ, আমি নিজেই যেতে পারবো। না না, কাছে আসবেন না, কাছে আসবেন না প্লিজ। এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ওদের দিকে ছুটে গেলাম। ভাগ্যিস আমার হাতে একখানা শক্তপোক্ত ছড়ি ছিল, তাই দিয়ে মাতাল লোকটার পিঠে একটা মোক্ষম ঘা বসিয়ে দিলাম। এই রাত দুপুরে ভদ্র মহিলার সঙ্গে অসভ্যতা করতে লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, সর বলছি, যা 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 এখান থেকে। সব বেরসিকের দল। ইয়ে, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। অনেক ধন্যবাদ। আপনি না থাকলে একটা বিশ্রী কাণ্ড হতো। কোনো 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 ভয় নেই ম্যাডাম, আসুন আমার হাতটা ধরুন, তাহলে আর কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। আসুন, আমি আপনাকে একটু এগিয়ে দিচ্ছি, আসুন। থ্যাংক ইউ, ভেরি কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আর বাক্য ব্যয় না করে ভদ্রমহিলা তাঁর হাতটা বাড়িয়ে দিলেন। সেই মুহূর্তে ওই মাতাল লোকটাকে মনে হলো বুঝি স্বর্গের দেবদূত। সে না থাকলে কি এমন একজন মানুষকে রক্ষা করে তাকে বাড়ির পথে এগিয়ে দেওয়ার সুযোগ পেতাম? আর চোখে তাকিয়ে দেখলাম একে মহিলা না বলে বোধহয় মেয়েই বলা উচিত। 18-19 বেশি বয়স হবে না। তার টানা টানা কালো চোখের পাতায় তখনও জলের বিন্দু লেগে আছে, কিন্তু সেই সঙ্গে ঠোঁটের কোণে এক চিলতে হাসিও ফুটে উঠেছে। আমার দিকে একবার চোখ তুলেই আবার সে নামিয়ে নিল। দেখুন তো, শুধু শুধু আপনাকে এই ঝামেলায় পড়তে হলো। আসলে তখন যদি অত তাড়াহুড়ো করে না পালাতেন তাহলে তাহলে আর মানে। এভাবে বলবেন না, আমারই বা কি করার ছিল? আপনাকে তো তখন চিন্তামই না, তাই না? ভেবেছিলাম আপনিও যদি ওই লোকটার মতো। ইয়ে মানে দাঁড়ান, তখন চিনতেন না মানে মানে এখন কি চিনে ফেলেছেন নাকি? তা একটু চিনেছি বই কি। এই যে আপনার হাতটা ধরলাম, তাতেই অনেকটা বুঝে ফেলেছি। আচ্ছা, আপনি আপনি এরকম আপাতমস্তক কাঁপছেন কেন বলুন তো? এ কথা শুনে আমি যে কি পুলকিত হলাম সে আর কি বলবো। একে এমন অপরূপ সুন্দরী, তার উপর মেয়েটার যথেষ্ট বুদ্ধিও আছে। কি হলো, চুপ করে আছেন যে? হ্যাঁ মানে আপনি আপনি একেবারে ঠিক ধরেছেন। জানেন, আমি আমি আসলে মহিলাদের সামনে এত নার্ভাস হয়ে পড়ি। একটু আগে ওই লোকটাকে দেখে আপনি যেরকম ঘাবড়ে গেলেন, প্রায় সেই রকমই আর কি। জানেন, এই যে আমরা একসঙ্গে হাঁটছি, এটা না কিরকম স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। একজন আপনার মতন মহিলার সঙ্গে এতগুলো কথা যে বলতে পারবো সেটাই তো আমার কল্পনার বাইরে। বলো কি? হ্যাঁ সত্যি, ঠিকই বলছি ম্যাডাম। মানে আপনার হাতটা। তোমার হাতটা? ও হ্যাঁ, মানে তোমার হাতটার মতো এমন সুন্দর একটা হাত কোনোদিন ধরবার সৌভাগ্য হবে তা সত্যি ভাবিনি। জানেন, সেই জন্যই তো আমার নিজের হাতটা এমন কাঁপছে। আই এম আ কমপ্লিট স্ট্রেঞ্জার টু উইমেন। আসলে নিজে একা থাকি তো, তাই আর কি। মানে মহিলাদের সঙ্গে যে কেমন করে কথা বলতে হয় সেটাই জানি না। আচ্ছা, আমি কি ঝোঁকের মাথায় আপনাকে ইয়ে মানে মানে তোমাকেও উল্টোপাল্টা কিছু বলে ফেলেছি? আরে না না, সত্যি কথা বলতে কি,
মেয়েরা একটু নার্ভাস লোকেদেরই বেশি পছন্দ করে। তাই? চিন্তা করো না, অন্তত বাড়ি পৌঁছানোর আগে অবধি আমি তোমাকে তাড়িয়ে দেব না। এইসব কথা বলে আপনি তুমি আমার সব নার্ভাসনেস ঘুচিয়ে দেবে বলে মনে হচ্ছে। আর তখন আবার এমন একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুবর্ণ সুযোগ মানে? সে আবার কি? বেগ ইওর পার্ডন, কিন্তু তুমি বলো না, আমি তো একটা মানুষ। সব মানুষেরই কি ইচ্ছে করে না? কি ইচ্ছে করে? কারোর পছন্দের মানুষ হতে, তাই তো? হ্যাঁ, মানে তা তো বটেই, কিন্তু আমার কথাটা একবার ভাবো দেখি। এই ২৬ বছর বয়সেও আমার কোনো বন্ধু নেই। কোন কথাটা কেমন করে বলতে হয় সেসব শিখেছি নাকি? তাই যা মনে আসছে সেটাই বলে ফেলছি। আসলে মনের মধ্যে কথার পাহাড় জমে উঠলে সেটা আবার না বলেও পারা যায় না, জানো। যাই হোক, ভাবতে পারো একদিনে একজন মহিলার সঙ্গেও আমার আলাপের সুযোগ হয়নি। আমি তো সারাদিন দিবা স্বপ্ন দেখি, আজ বুঝি কারুর সঙ্গে দেখা হবে। আমি যে এইভাবে কতবার প্রেমে পড়েছি তার হিসেব নেই। কি বলছো? প্রেমে পড়েছো? হ্যাঁ। যা চলে, কার প্রেমে পড়লে গো? কিভাবেই বা পড়লে? না, মানে কোনো একটা বিশেষ মানুষের প্রেমে যে পড়েছি এমন নয়, জানো। যার প্রেমে পড়েছি সে আমার স্বপ্নে দেখা একটা কল্পনার মূর্তি। এইরকম কত কাল্পনিক প্রেমের গল্প যে আমি সারা জীবন ধরে বানিয়ে চলেছি, কি বলবো তোমায়। আই সি। কিন্তু তোমার সবকটা প্রেমই কাল্পনিক। যাই বলো, এত বছরে একজন রক্ত মাংসের মহিলার সঙ্গে তোমার আলাপ হয়নি, এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? তা নয়, এক আধটা মহিলাকে কি আর চিনি না, কিন্তু তারা সবাই হলেন মানে এই ধরো আমার হাউসকিপার ম্যাট্রিওনার মতন। মানে তাদের সঙ্গে তো মনের কথা বলা যায় না, জানো। কতবার আমার রাস্তায় কোনো ভদ্রমহিলাকে দেখে মনে হয়েছে যে তাকে গিয়ে বলি, ম্যাডাম প্লিজ আমার সঙ্গে 5টা মিনিট কথা বলে যান। নিঃসঙ্গতার ভারে আমি প্রায় মরতে বসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। এ কি তুমি হাসছো? সরি, আমি হাসছি অন্য কারণে। কেন? তুমি তো দেখি নিজের পায়ে নিজেই বেশ ভালো কুড়ুল মারতে পারো। হ্যাঁ, রাস্তায় ওরকম ভাবে কারোর কাছে গেলে সে তো তোমাকে পাগল ঠাউরে বসবে গো। আমি হলে অবশ্য তেমনটা ভাবতাম না, কারণ মানুষের স্বভাব যে কত বিচিত্র তা একটু হলেও আমি জানি। থ্যাংক ইউ। ভাগ্যিস তুমি বোঝো। তুমি যে আমার জীবনটাকে না কিভাবে বদলে দিলে তুমি ভাবতেও পারবে না। মানে এই যে একটা রাত আমি প্রথমবার মানে তোমার আচ্ছা তুমি শুনছো তো? হ্যাঁ, আচ্ছা, আমি যে তোমার কথা বলবার উপযুক্ত মানুষ সেটা তুমি কিভাবে বুঝলে? মানে আমি যখন ওই এমব্যাঙ্কমেন্টের ধারে দাঁড়িয়েছিলাম তখনই তো তুমি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলে, তাই না? একটা কথা বলো তো, কেন চেয়েছিলে আমার সাথে কথা বলতে? সত্যি কথাটা বলবো? হ্যাঁ, তাছাড়া আবার কি বলবে? আসলে আজ সারাদিন শহরের বাইরে ঘুরে বেড়িয়ে আমার মনটা না খুব খুশি হয়ে গিয়েছিল। দিব্যি খোশ মেজাজেই বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখলাম, মানে মনে হলো তুমি বুঝি কাঁদছো। নিজের অত আনন্দের মধ্যে অন্য কেউ কাঁদছে, আমার বুকের ভিতরটা একেবারে মুচড়ে উঠল, বিশ্বাস করো। এই রে,
সেটা কি ভুল হয়ে গেল? মানে মানে সেটা কি অন্যায়? আচ্ছা দেখো, সেই মুহূর্তে তোমার প্রতি বন্ধুর মতো একটা একটা সহানুভূতি অনুভব করাটা কি অস্বাভাবিক ছিল? না না, তুমি বলো। থাক থাক, আর বলতে হবে না। আমারই ওই প্রসঙ্গ তোলা উচিত হয়নি। কিন্তু একটা কথা ভেবে আমার কিন্তু খুব ভালো লাগছে, জানো? কি কথা? আমি তোমার সম্পর্কে ভুল ভাবিনি। আই এম গ্ল্যাড। বলতে বলতে মেয়েটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। এই তো এসে গেছি। সামনের মোড়টা ঘুরলেই আমার বাড়ি। ও, আজ তাহলে আসি। তোমার উপকার আমি কোনোদিনও ভুলবো না। তুমি 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 চলে যাচ্ছ? আর কোনোদিন দেখা হবে না? কিন্তু তা কি করে হয়? বেশ লোক তো তুমি। একটু আগে দুটো কথা বলতে পেরেই ধন্য হয়ে যাচ্ছিলে, আর এখন বলছো এটা শেষ দেখা হতেই পারে না। যাই হোক, হয়তো আমাদের আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি কালই আবার এখানে আসবো। না না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরি, না মানে আমি ওইভাবে দাবি করতে চাইনি, কিন্তু কি জানো, এখানে না এসেও না আমি আর থাকতে পারবো না। আমি আসলে একজন ড্রিমার, সারাক্ষণ দিবা স্বপ্নের ঘোরেই কাটাই। আজকের এই ঘটনাটা আমার জীবনে ঠিক কতটা দুষ্প্রাপ্য সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই ঠিক কালকেও এই সময়ে এইখানে এসে আমি আজকের এই মুহূর্তটার কথা মনে করে এই রকম আনন্দ উপভোগ করে যেতে চাই। এই জায়গাটা না আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। সেন্ট পিটার্সবার্গ শহরে এরকম দু একটা জায়গা আছে যেখানে গেলেই মনটা ঠিক আজকের মতোই খুশি হয়ে ওঠে। তুমি না এলেও এখানে একা একা ঘুরতে আমার খুব ভালো লাগবে। আমি আমি হয়তো কালকেও আবার আসবো। আসবে? হ্যাঁ, আমাকে একবার আসতেই হবে। আর তুমি এলে আমি কিছু মনেও করব না। কালকেও যদি আজকের মতো বিশ্রী কিছু একটা ঘটে তাহলে যাক, যদি আসো তাহলে তাহলে তোমার সঙ্গে দুটো কথা বলতে আমার ভালোই লাগবে। তুমি তুমি সত্যিই আসবে? এ যে আমার আমার স্বপ্নেরও অতীত। দাঁড়াও দাঁড়াও, ইস, এই ভয়টাই পাচ্ছিলাম। কি ভয়? আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো না। ও, আমাকে এমনিতেও এখানে আসতে হতো। তাছাড়াও এত সহজে কারোর সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলি না, বুঝলে? তোমাকে হয়তো আসতে বারণই করতাম, কিন্তু সে থাক। আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলোই না একবার। না মানে মানে তুমি যা বলবে, যেমনটা বলবে, আমি আমি সব কিছুতেই রাজি। আইল বি রেসপেক্টফুল। আর এতক্ষণে তো তুমি আমাকে চিনেই গেছো, বলো না? সে তো বুঝতেই পারছি, তবে এটা কিন্তু একটা জরুরি ব্যাপার, ঠিক আছে? তোমাকে চিনেছি বলেই কালকে আসতে বারণ করছি না, কিন্তু তাও তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? যাই হয়ে যাক, তুমি কিছুতেই আমার প্রেমে পড়বে না। আসলে আমিও না একজন বন্ধু চাই। বন্ধু, বুঝলে? এই প্রেমটা একেবারেই অসম্ভব। সো ইউ মাস্টন্ট ফল ইন লাভ উইথ মি। আই বেগ ইউ, মাই ডিয়ার ফ্রেন্ড। ও এই ব্যাপার। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি কিছুতেই পড়বো না। আই সোয়ার অন মাই লাইফ। আমি থাক থাক, অতটা বাড়াবাড়ি না করলেও চলবে। কিছু মনে করো না, কিন্তু একটু এদিক ওদিক হলেই যে তুমি একেবারে বারুদের মতো দাও দাও করে জ্বলে উঠবে, সে আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু আমিও যে নিরুপায়। আমারও এমন কেউ নেই যার কাছে আমি একটা মনের কথা বলতে পারি বা একটা পরামর্শ চাইতে পারি। পথে ঘাটে তো আর বন্ধু পাওয়া যায় না। কিন্তু
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অন্যরকম, যেন যেন জন্ম থেকেই তোমাকে চিনি। তুমি তুমি আমার বিশ্বাস ভাঙবে না তো? না না, প্রাণ থাকতে না, কিন্তু কিন্তু এই পরের 24টা ঘন্টা যে আমি কিভাবে কাটাবো আমি সেটাই ভাবছি। কিভাবে আবার? সোজা বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নাও। আর আমি যে তোমাকে বিশ্বাস করেছি সেটা মনে রেখো। জানি না বোকামি করছি কিনা, কিন্তু তখন তুমি কি সুন্দর করে বললে তোমার প্রতি বন্ধুর মতো একটা সহানুভূতি অনুভব করাটা কি অস্বাভাবিক? ঠিকই তো, ঠিক বলেছ। আমার প্রতি যদি তোমার বন্ধুর মতো সহানুভূতি থাকে তাহলে তো তোমাকে সব কথা খুলে বলাই যায়, তাই না? বলো। সব কথা আমাকে বলবে তুমি? কি কথা বলো না। আমার যে আর তর সইছে না। আরে বাবা দাঁড়াও, কাল পর্যন্ত একটু ধৈর্য ধরো। সব বলার আগে তোমার ব্যাপারেও তো আমাকে আরেকটু জানতে হবে, নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিক বলেছ। আচ্ছা, ভাবনা নেই, কালকে আমি আমার পুরো জীবন কাহিনীটা তোমাকে শুনিয়ে দেব। আজকে যা ঘটলো এটা কি আদৌ সত্যি নাকি আগাগোড়াই আমার একটা স্বপ্ন? ও গড, হোয়ার অ্যাম আই? সত্যি মাত্র 2 মিনিটে তুমি আমাকে এত আনন্দ দিলে সে তুমি ভাবতেও পারবে না, জানো। এই মুহূর্তগুলো যে কতটা দামি আমার কাছে। যাক, সেসব কাল বলবো তোমায়, সব বলবো। আমিও কাল সব বলবো তোমাকে, ঠিক আছে? তাহলে আজ আসি। গুড বাই, আনটিল টুমরো মাই ফ্রেন্ড। আনটিল টুমরো। মেয়েটি যতক্ষণ না মোড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর সারা রাত সেন্ট পিটার্সবার্গের অলিগলি ধরে হেঁটে বেড়ালাম। এত আনন্দ আর উত্তেজনার মধ্যে বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না। আনটিল টুমরো। কে জানে কাল কি হবে। পরদিন ঠিক রাত 10টায় মেয়েটিকে আবার সেই মোড়ের বাঁকে দেখতে পেলাম। আমাকে দেখতে পেয়ে সে তাড়াতাড়ি এগিয়ে এসে আমার হাত দুটো চেপে ধরল। তুমি এসেছো? যাক, বেঁচে আছো তাহলে, বলো। কোনো মতে। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, জানো। হ্যাঁ, আমার মনটা যে কিরকম তোলপাড় করছে তা যদি তুমি জানতে। জানি, তবে এখন কিন্তু কালকের মতো পাগলামি করলে চলবে না। কাল সারা রাত শুয়ে শুয়ে ভেবে ঠিক করলাম আমাদের দুজনেরই একটু সংযত হওয়া উচিত। সংযত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, সংযত। হ্যাঁ, তা বেশ তো, তাই হবে। কিন্তু সেটা কিভাবে হবে বলো তো? আসলে এমন একটা ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। আচ্ছা, সে যাই হোক, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনটাই করব। বেশ, তাহলে আপাতত চলো ওই বেঞ্চটায় গিয়ে বসি। চলো 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 চলো। এমব্যাঙ্কমেন্টের ধারের বেঞ্চটায় গিয়ে বসলাম। মেয়েটা বোধহয় অনেকক্ষণ ধরে মনের কথাগুলো গুছিয়ে নিল। আমি উৎসুক হয়ে জানতে চাইলাম, আচ্ছা তুমি কাল বলছে। আমি অনেক ভেবে দেখলাম কালকে আমি একেবারে বাচ্চা মেয়ের মতো আচরণ করেছি। তুমিও বোধহয় আমাকে বাচ্চাই ভাবছো। আসলে আমার মনটা নরম বলে না, ওই একটুতেই আমি গলে যাই। কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে না। যাই হোক, কালকে ভুলটা আজকে আমরা আর করব না। তাই তোমার ব্যাপারে আগে সব কিছু শুনতে চাই, তারপর ঠিক করব আমার ব্যাপারটা তোমাকে বলা যায় কি না। এবার তোমার ইতিহাসটা ভেঙে বলো দেখি। আমার ইতিহাস? কিন্তু আমার যে ইতিহাস আছে তা তোমায় কে বলল? মানে ইতিহাস না থাকলে একটা মানুষ বাঁচবে কি করে শুনি?
কেন? এই আমি যেভাবে বেঁচে আছি, অতীত ভবিষ্যৎহীনভাবে, সম্পূর্ণ একা হয়ে। কিন্তু একা মানে কি পুরোপুরি একা? মানে তোমার কি চেনা পরিচিতি, আত্মীয় স্বজন কেউই নেই? কোনো বন্ধু বান্ধব নেই? তুমি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করো না বুঝি? না, সেভাবে দেখতে গেলে কারোর সঙ্গেই দেখা সাক্ষাৎ করি না। এ আবার কি অসম্ভব কথা? হতেই পারে না। অন্তত নিদেন পক্ষে একজন দিদিমাও কি তোমার নেই? আমার যেমন একজন দিদিমা আছেন, চোখে দেখতে পান না বলে আমাকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করেন না। ও তাই? অন্ধ হয়েও সারা দিন বসে বসে উলবনেন, আর পাছে আমি তাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরোই, সেই জন্য নিজের গাউনের সঙ্গে আমার জামাটা সেফটি পিন দিয়ে আটকে রাখেন। বাপরে! সারাদিন তার পাশে বসে আমাকে সেলাই করতে হয়, আর নয়তো তাকে বই পড়ে শোনাতে হয়। গুড হেভেন্স, এ তো ভারী কঠিন পরিস্থিতি তোমার। তবে না, আমার তো তেমন কোনো দিদিমাও নেই। তাহলে তুমি সারাদিন করোটা কি? হ্যাঁ, ঘরের মধ্যে একা একা বসে থাকো? এই ব্যাপারটা এক কথায় বোঝানো মুশকিল, বুঝলে। আমি কিরকম মানুষ জানো? আমি হচ্ছি যাকে বলে গিয়ে, হ্যাঁ, আমি হচ্ছি একটা টাইপ। টাইপ? সে আবার কি গো? কোনো মানুষের আবার টাইপ হয় নাকি? হয় না আবার? এই যে আমি তো একটা টাইপ। কিরকম জানো? একটা গল্পের চরিত্রের মতো, একজন ড্রিমার। ড্রিমার কাকে বলে জানো তো? বাহ, জানবো না? আরে আমি নিজেই তো একজন ড্রিমার। সে কি তাই? অবশ্যই। দিদিমার পাশে যখন ঠায় বসে থাকি তখন স্বপ্ন দেখা ছাড়া আর কি উপায় থাকে বলো? একবার তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে চীন দেশের কোনো রাজপুত্রকে বিয়ে করবার স্বপ্নও দেখে ফেলেছিলাম। আরে বাবা, তুমি যে একেবারে আমার মনের মতন কথা বললে। যাক, তুমি নিজে যখন স্বপ্নে চীনের রাজপুত্রকে বিয়ে করেছো, তাহলে আমার ব্যাপারটা বুঝতে তোমার মনে হয় না কোনো অসুবিধা হবে। বেশ বেশ বেশ, তাহলে শোনো, এই এক মিনিট, এই তোমার নামটা কি বলো তো? যাক বাবা, আমি তো ভেবেছিলাম তুমি আর জিজ্ঞাসাই করবে না। আমার নাম নাস্টিঙ্কা। নাস্টিঙ্কা? বাহ, ভারী সুন্দর নাম তো, নাস্টিঙ্কা। বেশ নাস্টিঙ্কা, এবার আমার মাথা মুন্ডুহীন গল্পটা তুমি মন দিয়ে শোনো কিন্তু, হ্যাঁ? এই বলে বেশ একটা গাম্ভীর্য নিয়ে বই থেকে পাঠ করবার ভঙ্গিতে গড়গড় করে বলতে লাগলাম। জানো নাস্টিঙ্কা, তোমার আমার শহর এই সেন্ট পিটার্সবার্গে কত বিচিত্র গলিঘুঁজি আছে তার হিসেব নেই। সেসব জায়গায় সূর্য একবারও উঁকি দিয়ে যায় না। সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার বহরটাও শহরের বাকি গণ্যমান্য লোকেদের তুলনায় একেবারে আলাদা। সেই জীবনটা একেবারে রূপকথার মতো। যা কিছু ফ্যান্টাস্টিক্যাল, যা কিছু আইডিয়াল, আবার একই সঙ্গে যা কিছু ধূসর, কদর্য আর নিতান্ত সাধারণ, তারই মিশেলে বানান। বাপরে, ভূমিকা শুনেই তো চমকে উঠতে হয়। গল্পটা তাহলে কেমন হবে? মন দিয়ে শোনো নাস্টিঙ্কা। সেন্ট পিটার্সবার্গের ওই অদ্ভুত গলিঘুঁজির মধ্যে কিছু অদ্ভুত মানুষ বাস করে। এরাই হলো স্বপ্নদর্শী, ড্রিমার্স। এরা কিন্তু পুরোপুরি মানুষ নয়, জানো। দিনের আলোয় এদের দেখাই যায় না তেমন। তামাকের ছোপ পড়া সবুজ রঙের দেওয়ালওয়ালা কোনো ঘরের এক কোণে তারা কচ্ছপের মতো পড়ে থাকে। কচ্ছপের মতো? আবার কি, দৃশ্যটা কল্পনা করে একবার দেখো দেখি। এমন হাস্যকর একটা লোকের সঙ্গে কে আর দেখা করতে আসে? যদি বা কেউ এলো, সেই কচ্ছপের মতো লোকটা তার সঙ্গে এমন সন্দেহজনক ব্যবহার করবে যেন সে ঘরে বসে জাল নোট তৈরি বা ওই রকম গর্হিত কোনো কাজ করছিল। অথচ লোকটা কিন্তু বেশ ভাবুক। তার ঘটে একেবারে বুদ্ধি নেই তা নয়। পৃথিবীর অনেক বিষয় নিয়ে সে কথাবার্তা বলতেও আগ্রহী।
তবু পরিচিত কোনো মানুষকে দেখে হঠাৎ করে এমন কচ্ছপ হয়ে যায় কেন? তুমি জানো নাস্টিঙ্কা? জানি না কেন হয়ে যায় বলো তো। কারণ তার সেই বন্ধু আসার আগে আমাদের কচ্ছপ নায়ক অর্থাৎ আমি এক বিচিত্র ধ্যানে ডুবেছিল। ধ্যানে ডুবেছিল? কিসের ধ্যানে? কার ধ্যানে? আর তার সঙ্গে বন্ধুকে তাড়িয়ে দেওয়ারই বা কি সম্পর্ক? শুনে যাও মাই ডিয়ার নাস্টিঙ্কা, তাহলেই তুমি বুঝবে। আমাদের নায়ক মানে আমি করে গল্পটা বলতে একটু লজ্জা করছে, তাই এইভাবেই বলি, বুঝলে? আমাদের নায়কের একটা প্রিয় সময় আছে। দিনের শেষে সবাই যখন স্কুল কলেজ অফিস কাছারি সেরে বাড়ি ফেরে, তখন আমাদের নায়ক শহর শুদ্ধ লোকের পিছন পিছন হাঁটে। এটা তার বড় ভালো লাগে। আর সেদিন তো সে আরও বেশি ফুর্তিতে ছিল, কারণ পরদিন তাকে আর কাজে যেতে হতো না। তাই আসন্ন হোয়াইট নাইটের মরা আলোর সঙ্গে সেন্ট পিটার্সবার্গের ঠান্ডা ঠান্ডা ধোঁয়া ধোঁয়া বাতাসটা মিশে যেতে দেখেও সে একটুও বিষণ্ণ বোধ করল না। সে তখন অন্য ভাবনায় বিভোর। আই সি। কিসের ভাবনায়? সে কি যেমন তেমন ভাবনা? সে তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাটের চেয়েও অনেক বেশি ধনী। কখন কিভাবে সে যে হাজারটা লোকের ভিড় ঠেলে বাড়ি ফিরে মাট্রিওনার বকবক শুনতে শুনতে ডিনার খেয়ে আবার তার ঘুপচি ঘরে ফিরে গেছে, লোকটা টেরই পায়নি। জুকভস্কি পড়েছো নাস্টিঙ্কা? তার সেই গডেস অফ ফ্যান্সি। আমাদের নায়ককে সেই কল্পনার দেবী কোন মোহজালে বেঁধে ফেলেছেন কে জানে। রাস্তার ফুটপাত ছেড়ে সেই কল্পনা দেবীর বোনা জাদুর টানে কোন কোনায় তার মন যে চলে গেছে, সে কি নিজেই তার খবর রাখে? কিন্তু কিন্তু কি এমন কল্পনা সে করে, হ্যাঁ, যার জন্য বাস্তব জীবনকে এইভাবে ভুলে যায়? বাস্তব জীবন? আচ্ছা, বাস্তব জীবনটা কি এমন হাতি ঘোড়া জিনিস বলো তো? কি নিষ্প্রভ, কি মেড়মেড়ে আমাদের চারপাশের দুনিয়াটা। এর মধ্যে থাকতে তোমার চরম ক্লান্তি আসে না নাস্টিঙ্কা? সত্যি করে বলো তো। আমাদের নায়ক তোমার আমার মতো মানুষদের খানিক করুণাই করে, বুঝলে নাস্টিঙ্কা? জিজ্ঞেস করছো কিসের কল্পনা সে করে? আরে কিসের করে না সেটা বলা বরং সোজা। একজন অখ্যাত কবির রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে যাওয়া, বা আইভান দ্য টেরিবলের কাজান দখল করবার সময় কোনো বীর যোদ্ধা হয়ে লড়াই করা, কি নয়? সে না হয় হলো, কিন্তু আচ্ছা নাস্টিঙ্কা, আমাদের নায়কের তুচ্ছ জীবনে চাইবার মতো আছেটা কি বলতো? তার চেয়ে ঢের বেশি মণিমাণিক্য তো প্রতি মুহূর্তে নিজের কল্পনার মধ্যেই সে তৈরি করে নিচ্ছে। আর এক সময় তার মনে হয়, জানো, ওই কল্পনার রাজ্যেও বোধহয় রক্তমাংসের মতো বাস্তব কিছু লুকিয়ে আছে, যে প্রেমিকার কথা ভেবে আমাদের নায়ক রাতের পর রাত জেগে কাটিয়েছে। বাস্তবে সেই মেয়েটির সঙ্গে তার কখনো দেখাই হয়নি, অথচ কল্পনায় কত বছর ধরে কত ঝড়ঝাপটার মধ্যে দিয়েই না গেছে ওরা। আমাদের নায়কের জন্য কেঁদে কেঁদে তার স্বপ্নের প্রেমিকার চোখেও তো ঘুম নেই। তারপর বহু কঠিন পরীক্ষার পর অবশেষে যখন সেই স্বপ্নের প্রেমিকা আবার আমাদের নায়কের সঙ্গে মিলিত হতে চলেছে, ঠিক তক্ষুনি তার এক আড্ডাবাজ বন্ধু কোত্থেকে উদয় হয়ে তার পিঠ চাপড়ে বলে কিনা, মাই ডিয়ার ফেলো, এইমাত্র প্যাভলভস থেকে ফিরলাম। আচ্ছা, তখন কি আমাদের নায়কের কথা বলবার মতো অবস্থা থাকে? তুমিই বলো। আমার কাহিনী শেষ করে মাটির দিকে তাকিয়ে বসে রইলাম খানিকক্ষণ। মনের মধ্যে হঠাৎ যেন একটা ভূমিকম্প শুরু হয়েছিল। না চাইতেও আমার হাত কাঁপছিল, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল।
এই চরম বোকামির গল্প শুনে কখন ন্যাস্টেঙ্কা খিলখিলিয়ে হেসে উঠবে তার অপেক্ষা করছিলাম। কিন্তু হঠাৎ আমার হাতের উপর তার উষ্ণ হাতের স্পর্শ অনুভব করে অবাক হয়ে গেলাম। তুমি তুমি নিজের গোটা জীবনটা এইভাবে কাটিয়েছ? হ্যাঁ ন্যাস্টেঙ্কা। কিন্তু এ তো মোটেই ভালো কথা নয়, বলো। আমিও তো আমার অন্ধ দিদিমার পাশে বসে বসে 2 বছর কাটিয়ে দিলাম। এভাবে কেউ বাঁচে? হ্যাঁ, জানি জানি ন্যাস্টেঙ্কা। আসলে এই গল্পটা বলতে বলতেই মনে হচ্ছিল, জানো, শুধু মরীচিকার পিছনে ছুটে জীবনের শ্রেষ্ঠ বছরগুলোকে হারিয়ে ফেলেছি আমি। কিন্তু কালকে হঠাৎ করুণাময় ঈশ্বর যেন আমার চোখ খুলে দেওয়ার জন্যই তোমাকে পাঠালেন, লাইক এ গুড এঞ্জেল। আসলে আমার অনিশ্চিত নিঃসঙ্গ ভবিষ্যতের কথা ভাবলে নিজেকে বড় অসহায় মনে হয়, জানো। কিন্তু তোমার মতো একজন বন্ধু থাকলে তো স্বপ্ন দেখার দরকারই নেই। Oh, God bless you, dear girl. এই 2 রাত যে তোমার সঙ্গ পেলাম, সে কথা আমি কোনোদিন ভুলবো না, জানো। মাত্র 2 রাত? না না, এভাবে বলো না। 2 রাতেই কি সব শেষ হয়ে যাবে? যদি হয়ও, তাতে দুঃখটা কি? তুমি যে আমাকে একটা নতুন জীবন দিয়ে গেলে ন্যাস্টেঙ্কা। ভাবতে পারো, আমি এমন চরম পর্যায়ে পৌঁছেছি যে আজকাল নিজের দিভা স্বপ্ন দেখারও অ্যানিভার্সারি পালন করি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের বছর অমুক গলিতে হাঁটতে গিয়ে এই ভাবনাটা ভেবে মনটা ভারী খুশি হয়েছিল, বা গত মাসে তমুক বাড়িটার সামনে একটা দারুণ দৃশ্য মনটাকে নাড়া দিয়ে গিয়েছিল, এই রকম আর কি। চারিদিকে জীবন সমুদ্রের স্রোত বইছে, আর তার মাঝে একটা ছায়ার মতো উদ্দেশ্যহীনভাবে সেন্ট পিটার্সবার্গের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। আজকাল সেই স্বপ্নের স্মৃতিগুলো বড় বেদনাদায়ক হয়ে গেছে। খালি মনে হয় জীবনের আর কতগুলো বসন্ত এইভাবে চলে যাবে। আমার স্বপ্নগুলো তো একদিন হেমন্তের পাতার মতো হলুদ হয়ে ঝরে পড়বে। তারপর আসবে বিষণ্ণ একাকিত্ব, বার্ধক্য আর নিঃসঙ্গতা। থামো থামো, আমাকে আর কাঁদিও না তো। তোমার একাকিত্বের দিন শেষ হয়েছে, বুঝলে। আমি যখন এসে গেছি তখন আর তোমার কথা বলার লোকের অভাব হবে না কোনোদিনও। হ্যাঁ, আমি হয়তো তোমার মতো সুন্দর করে কথা বলতে পারি না। আমি নিতান্ত সাধারণ একটা মেয়ে, বেশি দূর পড়াশোনাও করতে পারিনি। তবু তোমার মনের অবস্থাটা আমি বুঝি, বিশ্বাস করো বুঝি। আর এও বুঝি যে তোমাকে সব কথা খুলে বলা যায়। আমারও কোনো বন্ধু নেই, কিন্তু তুমি তো একজন বুদ্ধিমান আর খোলা মনের মানুষ। তুমি নিশ্চয়ই আমাকে একটা যুক্তিসঙ্গত পরামর্শ দিতে পারবে। কি পারবে না? যুক্তিসঙ্গত পরামর্শ? মাই ডিয়ার ন্যাস্টেঙ্কা, ইহো জন্মে কাউকে কোনো পরামর্শ দিইনি, আর যুক্তিসঙ্গত পরামর্শ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার জীবনটা এমন বদলে গেছে যে মনে হচ্ছে আমার অসাধ্য আর কিছুই নেই। আচ্ছা আচ্ছা, বেশ, কোন বিষয়ে পরামর্শ চাও বলো দেখি একবার। সবটা খুলে বলো, কিন্তু কিচ্ছু বাদ দেবে না। আমি কথা দিচ্ছি, একেবারে আমি যুক্তির বন্যা বইয়ে দেবো। দেখো, থাক, বন্যা না বলেও চলবে। আর শোনো, আমি শুধু তোমার পরামর্শই চাই না, কাল যেমন বলেছিলে তেমনই তোমার কাছ থেকে বন্ধুর সহানুভূতিও চাই। সেটাই আমার বড় বেশি দরকার। বহুদিনের পুরনো বন্ধু হলে
আমার প্রতি তোমার মনের ভাব যেমনটা হতো ঠিক তেমনটা চাই, বুঝলে? তোমাকে 20 বছর ধরে চিনলেও আজকের চেয়ে বেশি ভালোবাসতে পারতাম না নাস্টেঙ্কা। তুমি নিশ্চিন্তে সব কথা বলো আমায়। বেশ, শোনো তাহলে। হ্যাঁ, বলো। আমার হাতটা নিজের মুঠোর মধ্যে নিয়ে নাস্টেঙ্কা তার জীবনের গল্প শুরু করলো। আমার যে একজন বৃদ্ধা দিদিমা আছেন সে তো আগেই বলেছি। খুব ছোটবেলায় মা বাবা মারা গিয়েছিলেন, তাই আমি দিদিমার কাছেই মানুষ। দিদিমা বোধহয় এককালে বেশ বড় লোক ছিলেন, কারণ মাঝে মাঝেই ওকে অতীতের কথা তুলে আক্ষেপ করতে শুনতাম। ছোটবেলায় তিনি টিউটর রেখে আমাকে ফ্রেঞ্চ শিখিয়েছিলেন আর অন্যান্য বিষয়ও পড়তাম, কিন্তু বছর 2 আগে তিনি আমার পড়াশোনা হঠাৎ বন্ধ করে দিলেন। শোনো নাস্টিঙ্কা, কাল থেকে তুমি আমার সঙ্গে ঘরে বসে সেলাই শিখবে। ঢের পড়াশোনা হয়েছে, আর দরকার নেই। দরকার নেই? সে কি গ্র্যানি, আমার টিউটরের কি হবে তাহলে? টিউটর? ওইসব অল্প বয়সী ছোড়াদের যে পেটে পেটে কি মতলব তা আমি যেন জানি না। না, আমার বয়সও এককালে কম ছিল, বুঝলে? পড়ানোর নাম করে মেয়েদের মাথা চিবিয়ে খেতেই তারা ওস্তাদ। আমিও আজকাল অন্ধ হয়ে গেছি। তোমাকে তো আর আগের মতো নজরে রাখার উপায় নেই, তাই আজ থেকে তুমি আমার পাশে বসে সেলাই করবে। কি? আর শোনো, চালাকি করবার চেষ্টা করলে আমি কিন্তু ঠিকই ধরে ফেলবো। আমার গাউনের সঙ্গে তোমার জামাটা সেফটি পিন দিয়ে এমনভাবে আটকে দেব না যে এক পা এদিক ওদিক করলেই সঙ্গে সঙ্গে টের পেয়ে যাব আমি। সেই থেকে আমার বন্দি দশা শুরু হলো। দিদিমার মাথায় যে কিসের ভূত চেপেছিল জানি না। তিনি আমাকে এমন শাসানিও দিয়েছিলেন যে ভালো মেয়ে না হতে পারলে সারা জীবন উনি আমাকে ঠিক এমন করেই সেফটি পিন দিয়ে বেঁধে রাখবেন। যাই হোক, আমাদের বাড়িটা খুব পুরনো একটা কাঠের দোতলা বাড়ি। দোতলার পুরনো ভাড়াটেটা এত বড় ছিল যে হুট করে একদিন মরেই গেল। দিদিমা পেনশন পেতেন বটে, কিন্তু দোতলার ভাড়াটা না হলে সংসারে টান পড়ত। নতুন যে ভাড়াটা এলো তার বয়স কিন্তু খুব বেশি নয়। কোনো রকম দর কষাকষি না করে সে ঘরটা ভাড়া নিয়ে নিল বলে দিদিমা ভারী খুশি হলেন। কিন্তু লোকটা চলে যেতেই আমাকে সন্দেহের সুরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নাস্টিঙ্কা, ওই নতুন ভাড়াটের বয়স কিরকম হবে বলো তো? বুড়ো না ছোকরা? ছোকরা নয় গ্রানি, তবে ঠিক বুড়ো বলা যায় না, এর মাঝামাঝি কিছু একটা হবে। আর চেহারা কেমন? ফুলবাবুর মতো? খুব ভালো দেখতে? হ্যাঁ, দেখো গ্রানি, অকারণে তোমাকে মিথ্যে বলবো না। লোকটাকে দেখতে বেশ ভালোই। ওহ, কি আপদ! সব আমার কপালেই এসে জোটে। কই, আমাদের সময় তো রাস্তাঘাটে এমন ভালো দেখতে লোকেদের পাওয়া যেত না। এই যুগটাই বড় খারাপ। শোনো নাস্টিঙ্কা, খবরদার বলছি, পৃথিবীর রসাতলে গেলেও তুমি উপর তলায় যাবে না, মনে থাকবে? কেন? আচ্ছা, সে না হয় যাব না, কিন্তু তুমি হঠাৎ এরকম ক্ষেপে গেলে কেন? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না গ্র্যানি। আর বুঝে কাজ নেই, বাচ্চা মেয়ের মতোই থাকো। সেলাই কদ্দূর এগোলো শুনি? ওতে মন দাও। যত সব। ঠিক আছে। এর সপ্তাহখানেক পরে নতুন ভাড়াটে দিদিমার সঙ্গে দেখা করতে এলেন। আমার গোছগাছ করা তো মোটামুটি হয়ে গেছে ম্যাডাম। এবারে আপনি যদি লিজের কন্ট্রাক্টটা দেন তাহলেই সব পাকা হয়ে যায়। নিশ্চয়ই স্যার, এত তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে পেরেছেন শুনে ভালো লাগলো। এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো?
না না, একদমই না ম্যাডাম, চমৎকার ঘর পেয়েছি। বেশ বেশ। এই যে নাস্টিঙ্কা, যাও তো আমার ঘর থেকে কাগজপত্রগুলো নিয়ে এসো। দিদিমার কথায় আমি এক লাফে উঠে দাঁড়িয়ে একেবারে পাথর হয়ে গেলাম। আমার জামাটা যে সেফটি পিন দিয়ে আটকানো, সে কথা মনেই ছিল না। আমার এই লজ্জাজনক পরিস্থিতিটা ভাড়াটের কাছে একদিনই স্পষ্ট হয়ে গেল। রাগে লজ্জায় নিজের অজান্তেই আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এদিকে দিদিমা কিছুই না বুঝে তাড়া দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। ম্যাডাম, আমার না হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। আজ বরং আসি, পরে এসে ওটা নিয়ে যাব, কেমন? গুড বাই। গুড বাই। এই বলে আর কোনো দিকে না তাকিয়ে ভাড়াটে ভদ্রলোক ওপরে চলে গেলেন। এরপরে যেদিনই ওপরে সিঁড়িতে আওয়াজ হতো, আমি ভাবতাম ওই বুঝি তিনি এলেন। সঙ্গে সঙ্গে খুব সাবধানে দিদিমাকে টের পেতে না দিয়ে সেফটি পিনটা খুলে রাখতাম। তিনি অবশ্য এর মধ্যে আর আসেননি। তবে কিছুদিন পর আমাদের কাজের লোকের হাত দিয়ে কয়েকটা বই পাঠালেন, যাতে আমি দিদিমাকে সেগুলো পড়ে শোনাতে পারি। দিদিমা ভদ্রলোককে প্রচুর ধন্যবাদ দিয়ে পাঠালেন বটে, কিন্তু কাজের লোক চলে যেতেই আমাকে আবার জিজ্ঞেস করলেন, নাস্টিঙ্কা, বইয়ের নামগুলো পড়ে দেখো তো। ইমোরাল কিছু হলে তৎক্ষণাৎ ফেরত পাঠিয়ে দিতে হবে। ওসব বই শুধু কুশিক্ষা দেয়। কেন গ্রানি, কি এমন লেখা থাকে এতে? উফ, সেসব একেবারে জঘন্য জিনিস। ভালো দেখতে ছোকরার দল কিভাবে অল্প বয়সী মেয়েদের ফুসলিয়ে তাদের মা বাপের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, পাতার পর পাতা জুড়ে সেই সব লেখা থাকে। আমি কি কম পড়েছি ওসব? সে এমনই নেশা ধরানো লেখা যে রাত জেগে আহার নিদ্রা ত্যাগ করে পড়তে হয়। একেবারে বিষের মতো ভয়ানক। জাগে, এই ছোকরা কি পাঠিয়েছে শুনি। আমি আমি সবকটাই তো দেখছি ওয়াল্টার স্কটের উপন্যাস গ্রানি। ওয়াল্টার স্কট? একবার বইটা ভালো করে উল্টে পাল্টে দেখো তো, ফাঁকতালে কোনো প্রেমপত্র গুজে দেয়নি তো? প্রেমপত্র? কি আশ্চর্য! প্রেমপত্র আবার কাকে লিখবে, কেনই বা লিখবে? না না, ওসব কিচ্ছু নেই বইয়ের মধ্যে গ্রানি। পাকামো না করে ভালো করে ঝেড়ে ঝুড়ে দেখো। দরকার হলে বইয়ের স্পাইনটার ভিতরে আঙুল ঢুকিয়ে দেখো। এসব ছোকরাদের মাথায় যে কত শয়তানি বুদ্ধি থাকে তারা তুমি কি বুঝবে? সে থাকতে পারে, কিন্তু এই বইগুলোর মধ্যে মাথায় করা পাতা ছাড়া আর এক টুকরো বাড়তি কাগজ নেই গ্রানি। আমি সত্যি বলছি, সত্যি। নেই বলছো? ঠিক আছে। কিছুদিন পর আমাদের ওয়াল্টার স্কটের সব কটা উপন্যাস পড়া হয়ে গেল। তারপর ভাড়াটে ভদ্রলোক পুশকিনের বই পাঠালেন। সেসব পড়তেও দিদিমা খুব একটা আপত্তি করলেন না। একদিন হঠাৎ সিঁড়িতে যাতায়াত করবার সময় ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো মহা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু তিনি নিজেই পরিস্থিতিটা সহজ করে দিলেন। গুড মর্নিং, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। বইগুলো পড়েছেন? পড়েছি। কোনগুলো পড়লেন? ওই তো পুশকিন, স্কট। যাক, অন্তত বই পড়ে যে কিছুটা সময় কাটাতে পারছেন সেটা জেনে ভালো লাগলো। আচ্ছা, সত্যি করে বলুন তো, দিদিমার পাশে দিন রাত ওইভাবে বসে থাকতে একঘেয়ে লাগে না? হ্যাঁ, আমি আই এম সরি, আপনার সঙ্গে এভাবে কথা বলা হয়তো উচিত হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার দিদিমাকে যেমন শ্রদ্ধা করি তেমনি আপনারও ভালো চাই। সারাদিন বদ্ধ ঘরে ঠায় বসে থাকা তো আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। কাছাকাছি কোনো বন্ধু নেই আপনার? তাদের বাড়িতেও তো মাঝে মধ্যে যেতে পারেন। এখানে আমার কোনো বন্ধু নেই। ও, একজন ছিল, কিন্তু সে অন্য শহরে চলে গেছে। আই সি। আচ্ছা,
আপনার থিয়েটার ভালো লাগে? থিয়েটার? হ্যাঁ, যাবেন নাকি আমার সঙ্গে? কিন্তু কিন্তু গ্র্যানির কি হবে? তিনি তো আমাকে একা ছাড়বেন না। গ্র্যানিকে নাই বা জানালেন? কয়েক ঘন্টার তো ব্যাপার। তা হয় না স্যার, গ্র্যানিকে লুকিয়ে আমি কিছুই করব না। এখন আসি, গুড বাই। তাকে অত রূঢ়ভাবে ফিরিয়ে দিতে আমার খারাপ লেগেছিল, কিন্তু অবাক হয়ে দেখলাম পরদিন সন্ধেবেলায় ভদ্রলোক সোজা দিদিমার কাছে গিয়ে বললেন, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা অনুরোধ ছিল। কি অনুরোধ স্যার, বলুন না। আমি অপেরা দেখতে যাচ্ছি। ও, পুরো একটা বক্সের টিকিট কাটা আছে। আমার দুজন বন্ধুরও যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওরা জানালো ওই কী সব কাজ পড়ে গেছে বলে কেউই যেতে পারবে না। ও, দেখুন দেখি কি ঝামেলা। তা তো বটেই। দ্য বার্বার অফ সেভিলের মতন অসাধারণ একটা শো হবে, এদিকে দুটো সিট নষ্ট। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। কি বললেন স্যার? দ্য বার্বার অফ সেভিল? আমাদের সময় যেভাবে নাটকটা করতো সেই রকম? বিলক্ষণ। শুনলাম ফিগারোর ভূমিকায় সেই পুরনো আমলের অভিনেতাই আছেন। আহা, কি দিন ছিল সেসব। জানেন স্যার, আমি নিজেই একবার রোজিনা সেজেছিলাম। তাই নাকি? অবশ্য ঘরোয়া অনুষ্ঠানে, কিন্তু ওই অপেরাটা আমার বড় প্রিয়। তাহলে একটা কাজ করুন না ম্যাডাম, দুটো সিট যখন রয়েছে তখন আপনারাও চলুন, মানে যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। আপত্তি কিসের স্যার? আমার নাস্টিনকা তো জীবনে কোনো দিন অপেরা দেখেইনি। ওর নিশ্চয়ই খুব ভালো লাগবে। সেই সন্ধেটা একেবারে স্বপ্নের মতো কেটেছিল। দ্য বার্বার অফ সেভিলের যে কোনো তুলনাই হয় না তা বলাই বাহুল্য। আশ্চর্য ব্যাপার, নাটকে রোজিনা যখন গান গেয়ে গিয়ে তার প্রেমিক আলমাভিভাকে প্রেমপত্র লিখছিল, তখন কিন্তু দিদিমা মোটেই রাগ করেননি, বরং নিজেই গুনগুন করে গানের সঙ্গত দিচ্ছিলেন। আর আমি দেখছিলাম আমাদের ভাড়াটে ভদ্রলোককে। অপেরার মধ্যে যতবার আমার দিকে তাকিয়েছিলেন, ততবারই আমার মনের মধ্যে যেন এক একটা ঢেউ উঠছিল। ক্রমে আমার হৃদস্পন্দন এতই বেড়ে গেল যে নিজেকে কেমন জ্বরগ্রস্ত মনে হতে লাগলো। বাড়ি ফিরে সারা রাত ঘুম হলো না। ভেবেছিলাম এরপর থেকে তিনি হয়তো আরও ঘন ঘন দেখা করতে আসবেন, কিন্তু কোথায় কি! দিনে দিনে তার আশা আরও কমে গেল যেন। মাসে একবার করে তিনি আমাদের অপেরা দেখাতে নিয়ে যেতেন, কিন্তু তার বাইরে একদিনের জন্যও আমার সঙ্গে কথা বলতেন না। এমনকি সিঁড়িতে দেখা হলেও গম্ভীরভাবে কুর্নিশ করে চলে যেতেন। তার ব্যবহার দেখে আমার বুক ভেঙে যেত। মনে হতো এই অপেরার ব্যাপারটা তার একটা সামান্য অনুগ্রহ ছাড়া আর কিছুই না। আমার অবস্থা দেখে দয়া করে মাঝে মাঝে একটা বিনোদনের ব্যবস্থা করে দেন। কিন্তু তারপর হঠাৎ একদিন যেন বিনা মেঘে বজ্রপাত হলো। ম্যাডাম, শহরে যে কাজ নিয়ে এসেছিলাম তা প্রায় শেষ। ও, এবারে মস্কো ফিরে যেতে হবে। সে কি স্যার, এর মধ্যেই চলে যাবেন? আর এদিকে আসবেন না? না ম্যাডাম, অন্তত বছর খানেকের মধ্যে তো আর আসতে পারবো বলে মনে হয় না। আপনাদের এখানে বড় ভালো কাটলো সময়টা। আবার যদি কোনোদিন ফিরি তাহলে আপনাদের এখানেই উঠব। অবশ্যই আসবেন স্যার। আজ আসি। তার চলে যাওয়ার খবর শুনে আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
ভাগ্য ভালো দিদিমা কিছু টের পাননি। তিনি ঘুমোতে চলে যাওয়ার পর নিজের ঘরে বসে অনেকক্ষণ আকাশ পাতাল ভাবলাম। শেষমেশ মন শক্ত করে সিদ্ধান্ত নিলাম। ভাবলাম একটা এসপার ওসপার করতেই হবে। আমার সব জামা কাপড় আর জিনিসপত্র গুছিয়ে সুটকেস শুদ্ধ টানতে টানতে ওপরতলায় গিয়ে ভাড়াটের ঘরের বন্ধ দরজার সামনে বসে রইলাম। কতক্ষণ যে ওইভাবে বসেছিলাম মনে নেই। অবশেষে ভোরবেলায় ভাড়াটে ভদ্রলোক ঘরের দরজা খুলেই আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন। এ কি, তুমি এখানে? আমার আরে আরে পড়ে যাবে তো। এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো, বসো, সাবধানে। হ্যাঁ, ঘরে বসে এক গ্লাস জল খাওয়ার পর একটু ধাতস্থ হলাম, কিন্তু এবারে আর কান্না চাপতে পারলাম না। ভদ্রলোক ততক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়েছিলেন। তার মুখে এমন একটা বেদনা ফুটে উঠল যে সেদিকে একবার তাকিয়েই আবার চোখ সরিয়ে নিতে হলো। আমার পাশে অনেকক্ষণ চুপ করে বসে থেকে অবশেষে তিনি বললেন, নাস্টিঙ্কা, প্লিজ আর কেঁদো না। আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে মিথ্যে আশা দেওয়ার কোনো অধিকার যে আমার নেই। আমি এত গরিব, একটা থাকার ঘর তো দূরস্থান, একটা বিছানা পর্যন্ত নেই। আমাকে বিয়ে করে তুমি বাঁচবে কি করে? আর এখন বুঝি আমি বেঁচে আছি? গ্র্যানির গাউনের সঙ্গে সারাদিন বাঁধা পড়ে থাকাটাকে কি বাচ্চা বলে? আমি কিছুতেই এখানে থাকতে পারবো না, এক মুহূর্তের জন্য না। বরং না খেয়ে মরতেও রাজি আছি, কিন্তু তুমি না থাকলে আমার পক্ষে বাঁচা অসম্ভব। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ। নাস্টিঙ্কা, 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 মাই ডার্লিং, লক্ষ্মীটি, আমার কথাটা শোনো। যদি কোনোদিন বিয়ে করবার সামর্থ্য হয় তাহলে শপথ করছি তুমি আমার স্ত্রী হবে। এই একটা বছর মস্কোতে থেকে যেমন ভাবে পারি আমার অবস্থার উন্নতি করার চেষ্টা করব। তারপরেও যদি তোমার মনের ভাব না বদলায় তাহলে কথা দিচ্ছি নাস্টিঙ্কা, we will be happy। কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছুর প্রতিশ্রুতি দেওয়ার অধিকার আমার নেই। তুমি বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ, পারছি। কিন্তু এর মধ্যে যদি তোমার মনের ভাব পাল্টে যায় তাহলে কিন্তু শুধুমাত্র আজকের বলা কথাগুলোর জন্য বসে থেকো না নাস্টিঙ্কা। আমি শুধু তোমাকে পাওয়ার আশা করতে পারি, কিন্তু তোমাকে অন্যায়ভাবে আটকে রাখতে পারি না। আমি অপেক্ষা করব। আমিও নাস্টিঙ্কা, আমিও। এই অবধি গল্পটা বলেই থমকে গেল নাস্টিঙ্কা। কান্নায় তার গলা আবার বুঝে এসেছিল। আমি অধৈর্য হয়ে বললাম, তারপর কি হলো? তারপর 1 বছর কেটে গেছে। সে আবার সেন্ট পিটার্সবার্গে ফিরেও এসেছে, কিন্তু আমার সঙ্গে একবারও দেখা করেনি। গত 1 বছর ধরে একনিষ্ঠভাবে যার জন্য অপেক্ষা করে রইলাম
সে এক নিমেষে আমার সমস্ত আশা ভরসা নষ্ট করে দিল। কান্নায় ভেঙে পড়ল নাস্টিঙ্কা। তার অবস্থা দেখে আমার বুকটাও মুচড়ে উঠল। হয়তো আবেগের বশে বেফাঁস কিছু একটা বলেই ফেলতাম, কিন্তু ভাগ্য ভালো, পরক্ষণেই একটা যুক্তিসঙ্গত কথা আমার মাথায় এলো। নাস্টিঙ্কা, নাস্টিঙ্কা প্লিজ। আচ্ছা, এইটুকুতেই ভেঙে পড়লে চলে জীবনে, বলো দেখি? আচ্ছা আচ্ছা, সে যে আদৌ সেন্ট পিটার্সবার্গে ফিরেছে তা তুমি জানলে কি করে? হয়তো এখনো... না না, ও যে এসেছে সেটা আমি জানি। আমাদের কয়েকজন পরিচিত মানুষ আছে, তারা ভুল খবর দেয়নি। সে চলে যাওয়ার আগে ঠিক ঠিক এই জায়গাটা এসে আমরা পরস্পরকে কথা দিয়েছিলাম 1 বছর পরে এই বেঞ্চটাতেই আমাদের দেখা হবে। তখন যদি আমার কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের সম্পর্কের কথাটা ও গ্র্যানিকেও জানাবে। কিন্তু 1 বছর পর এই বেঞ্চে আমি দেখো দেখো একবার আমি একা বসে আছি। হ্যাঁ, সে কোথায় গেল বলো? কোথায় গেল বলো? ও গড, আমার এত বড় সর্বনাশটা তুমি কেন করলে ঈশ্বর? নাস্টিঙ্কা, নাস্টিঙ্কা, দোহাই তোমার, শান্ত হও। আচ্ছা, তোমার হয়ে আমি একবার ওর সঙ্গে দেখা করতে পারি না? হ্যাঁ, তুমি? হ্যাঁ, না না, তা কি করে হয়? না, সেটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু অন্তত তাকে একটা চিঠি তো লিখতে পারো। চিঠি? কেন? চিঠি বা দিতে যাব কেন? আহা, দয়া ভিক্ষা করতে বলছি না, কিন্তু ওকে সোজা সাপটা একখানা চিঠি লেখার রীতিমতো অধিকার আছে তোমার। কিন্তু না না, নিজেকে জোর করে তার উপর চাপিয়ে দিতে চাই না আমি। ও মাই লিটল নাস্টিঙ্কা, চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? 1 বছর আগে তো সেই লোকটাই কথা দিয়ে গিয়েছিল। আর তোমার কথা শুনে তো মনে হয় লোকটার মনে যথেষ্ট সূক্ষ্ম অনুভূতি আছে, ন্যায় অন্যায় বোধ আছে। এক্ষেত্রে একটা চিঠি লিখে তার দেরি করবার কারণটা স্পষ্টভাবে জানতে চাইলেই তো সমস্যা মিটে যায়। বলছো? হ্যাঁ। আচ্ছা, তুমি হলে কিভাবে চিঠিটা লিখতে? আমি হলে লিখতাম, ডিয়ার স্যার। ডিয়ার স্যার? আলবাত, ডিয়ার স্যার, আই মাস্ট বেগ ইউর পার্ডন। না না না, ওসব লেখার দরকার নেই, ক্ষমা চাইবার কি আছে। পরিষ্কার লিখবে, ডিয়ার স্যার, বিশেষ কারণে তোমাকে এই চিঠি পাঠাচ্ছি। গত 1 বছর তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু এখন যে তোমাকে দেখার জন্যে আর 1 দিনও তর সইছে না, সে কি আমার দুর্বলতা? শহরে ফিরে আসার পরেও যখন তুমি আমার সঙ্গে আর দেখা করনি, তখন সঙ্গত কারণেই মনে হচ্ছে হয়তো এতদিনে আমার প্রতি তোমার মনের ভাব বদলে গেছে। হ্যাঁ, তা যদি হয়েও থাকে তার জন্যে তোমাকে দোষ দেব না। মনের আবেগের উপর অথবা ভাগ্যের উপর তো কারোর নিয়ন্ত্রণ থাকে না। তুমি বিচক্ষণ, বুদ্ধিমান। আমার এই কথাগুলো পড়ে নিশ্চয়ই রাগ করবে না। আমি সম্পূর্ণ একা, আমাকে পরামর্শ বা সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। তাই আমার মনের এই দ্বিধাটুকু ক্ষমা করে এই চিঠির একটা উত্তর দিও। যে তোমাকে এত গভীরভাবে ভালোবাসে, তাকে যে তুমি কিছুতেই এমনভাবে অবহেলা করবে না, তা আমি জানি। ইতি, নাস্টিঙ্কা। উফ, বিশ্বাস করো, ঠিক এমনটাই আমিও ভেবেছিলাম, আমিও বলতে চেয়েছিলাম। ও মাই গুড ফ্রেন্ড, বুক থেকে আমার যেন একটা পাথর নেমে গেল। আমি জানতাম ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ।
হ্যাঁ নাস্টেঙ্কা, ঈশ্বরকে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। তোমার মতো মানুষের কাজে লাগতে পেরেছি, এর চেয়ে বড় আশীর্বাদ। যথেষ্ট হয়েছে, কিন্তু এবার একটা জরুরি কথা শোনো প্লিজ। হ্যাঁ বলো। 1 বছর আগে আমাদের মধ্যে কথা হয়েছিল, কয়েকজন পরিচিত লোকের মাধ্যমে সে আমাকে খবর পাঠাবে, কিন্তু 3 দিন হয়ে গেছে, এখনো তো কোনো খবর আসেনি। এদিকে দিনের বেলায় দিদিমাকে ছেড়ে কোথাও বেরোতে পারি না। তুমি একটা উপকার করবে? হ্যাঁ। আমার চিঠিটা কাল সকালে আমাদের সেই পরিচিতদের হাতে দিয়ে আসতে পারবে? আর আর কাল রাত 10টায় একবার আসবে। চিঠিটা পেয়ে সেও যদি আসবে বলো। হ্যাঁ অবশ্যই নাস্টিঙ্কা, কিন্তু তার আগে তো চিঠিটা লিখতে হবে তোমাকে, নইলে তো চিঠিটা পাঠাতে পরশুদিন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আসলে চিঠি মানে আমি না। নাস্টিঙ্কার মুখটা হঠাৎ গোলাপের পাপড়ির মতো লাল হয়ে উঠল। কোনো কথা না বলে সে পকেট থেকে একটা খাম বার করে আমার হাতে গুঁজে দিল। আমার মনের মধ্যে কোত্থেকে যেন ভেসে এলো বহুদিন আগে শোনা একটা অপেরার মিষ্টি সুর, সেই যে প্রেমিকা রোজিনা গান গেয়ে তার প্রেমিক আলমাভিভাকে চিঠি লিখত। এই নাও। ও, সেই রোজিনার মতন যে তার প্রেমিক আলমাভিভাকে চিঠি লিখত। রোজি রোজি রোজিনা। কি যে বলো না। পুলকিত হয়ে তাকে প্রায় জড়িয়ে ধরতে গিয়েও সামলে নিলাম। নাস্টেঙ্কার হাসির মধ্যেও তার চোখের পাতায় মুক্তোর মতো জলের দানা এসে জমা হয়েছিল। সে কোনো মতে হাত নেড়ে বলল, ব্যাস ব্যাস, আজকের মতো অনেক হয়েছে। চিঠির ওপর যে ঠিকানাটা আছে ওখানেই দিয়ে এসো, কেমন? বেশ। গুড বাই, আনটিল টুমরো মাই ফ্রেন্ড। আনটিল টুমরো ডিয়ার নাস্টিঙ্কা, আনটিল টুমরো। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মনের ভিতরেও যে কখন মেঘ ঘনিয়ে এসেছে টের পাইনি। আজ আর নাস্টিঙ্কার সঙ্গে দেখা হবে না। গতকাল ছিল আমাদের দেখা করার 3 নম্বর দিন, আর 3rd হোয়াইট নাইট। অত বেদনার মধ্যেও কি আনন্দময় ছিল সেই দেখাটুকু। আর আনন্দ জিনিসটাই এমন সংক্রামক যে সবাইকেই সুন্দর করে দেয়, সবার মনটাই উদার করে দেয়। গতকাল নাস্টিঙ্কার কথায় এত কোমলতা ছিল, তার হৃদয়ে আমার প্রতি এত স্নেহ ছিল যে মাত্র কয়েক মুহূর্তের জন্য হলেও আমার সুখের কল্পনাকে বাস্তব ভেবে ফেলেছিলাম। কেন কে জানে, প্রথম দিন থেকেই তো জানতাম ওই সুখ আমার জন্য নয়। তবুও কালকে আমার সেই কল্পনায় বিভোর মনটা নিয়েই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাকে দেখে নাস্টিঙ্কাও তার আনন্দ ধরে রাখতে পারেনি। এসেছো? উফ, তোমাকে দেখে যে কি ভালো লাগছে ভাবতেও পারবে না। আচ্ছা, তুমি কি জানো আমি তোমাকে এত পছন্দ করি কেন? এত পছন্দ কেন কেন করো বলো তো? কারণ তুমি আমার কথা রেখেছো, মানে একবারের জন্য আমার প্রেমে পড়নি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত আমায় বিরক্ত করতো, আর না হলে বড় বড় দীর্ঘশ্বাস ফেলতো। কিন্তু তুমি সত্যি অসামান্য। তার কথা শুনে আমার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য যেন থেমে গেল। এসব কথা তার মনের ভয়েরই প্রকাশ, তা বুঝেছিলাম। কিন্তু তার চেয়েও বেশি হৃদয় বিদারক ঘটনাটা হলো আমার মনের আসল আবেগটা নাস্টিঙ্কা কি করে যেন টের পেয়ে গিয়েছিল, আর তাই নানাভাবে বিষয়টাকে হালকা করবার চেষ্টা করছিল।
প্রচণ্ড কষ্টে আমার ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করেই বললাম, এইসব আবোল তাবোল কেন বকছো তা আমি বুঝতে পেরেছি না স্টিঙ্কা। তোমার ভয় হয়েছে ভদ্রলোক বোধহয় আজকেও আসবেন না। আমি যদি একটু কম খুশি হতাম তাহলে তোমার এই বিশ্বাসের অভাব থেকে হয়তো কেঁদেই ফেলতাম। তবে তবে তুমি হয়তো ঠিকই বলেছ, সত্যিই আমার ভয় করছে। কিন্তু ওকে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে দূর থেকে পায়ের শব্দ পেয়ে চমকে উঠলাম আমরা। হোয়াইট নাইটের আলো আঁধারির মধ্যে থেকে একজন মানুষের অবয়বও দেখা গেল। সঙ্গে সঙ্গে নাস্টিঙ্কার হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম, আর নিজের অজান্তেই ওর গলা দিয়ে অস্ফুটে একটা আওয়াজ বেরিয়ে এলো। এটা কি? একটু পরেই অবশ্য ভুল ভেঙে গেল। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সে নয়। লোকটা চলে যেতে নাস্টিঙ্কা আমার কাছে গিয়ে সন্দেহ ভরে জিজ্ঞেস করল, আমার হাত ছেড়ে দিয়ে সরে গেলে কেন? আমি মানে কি আশ্চর্য! ওকে আবার তোমার কিসের ভয়? আমি তো তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দিতে চাই। আমরা দুজনে কত ভালো বন্ধু, সেটা তো ওর জানলেও ভালো লাগবে, তাই না? ভালো বন্ধু? ও নাস্টিঙ্কা, ইউ আর সো ব্লাইন্ড। কি অন্ধ তুমি! কেন? মানে এসব কি বলছো? বিশ্বাস করো, তোমার চিঠিটা যখন তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গেলাম, তখনও পর্যন্ত আমার কিচ্ছু মনে হয়নি। কিন্তু রাতে বিছানায় শোয়ার পরে দেখলাম ঘুম আসছে না। মনে হলো কি মনে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হলো চারিদিকে যেন সময় থেমে রয়েছে। আমার জীবনটাই যেন এক জায়গায় থমকে গেছে, যেন বহুদিন আগে শোনা কোনো ভুলে যাওয়া গানের সুর আবার আমার মনের মধ্যে জেগে উঠেছে। আমি বোঝাতে পারবো না যে 11টা বেজে গেছে। তার মানে তার প্রেমিক যে আজকেও আসবে না সেটা এতক্ষণে হৃদয়ঙ্গম করে নাস্টিঙ্কা কেমন যেন একরকম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার এতক্ষণের আচরণের কথা ভেবে খুব অনুতপ্ত বোধ করলাম। তাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না, তাই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভদ্রলোকের না আসার একটা সহজ কারণ নিশ্চয়ই আছে। উফ নাস্টিঙ্কা, তুমি নিজে দুশ্চিন্তা করে করে না আমার হিসেবটাও গুলিয়ে দিয়েছ। আচ্ছা, ভদ্রলোক তো সবেমাত্র আজকেই চিঠিটা পেলেন, তাই না? এত কম সময়ের মধ্যে চিঠিটা আদৌ তার কাছে পৌঁছেছে কিনা কে জানে। আর তাছাড়া ভেবে দেখো, সেটার উত্তর লিখতেও তো খানিকটা সময় লাগবে নাকি? হয়তো তিনি সেই চিঠিতেই দেখা করবার দিনক্ষণ তোমাকে জানিয়ে দেবেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেখো, আমি কাল সকালে গিয়েই খোঁজ করব। নিশ্চয়ই ততক্ষণে চিঠির উত্তর চলে আসবে। সেই ভালো। তুমি আমার বাড়ি চেনো তো? হ্যাঁ, তা কেন চিনব না। আমি বরং খবরটা জেনেই কাল সটান তোমার বাড়িতে। এ কি নাস্টিঙ্কা, আচ্ছা কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? আচ্ছা, হঠাৎ করে কাঁদতে শুরু করলে কেন? কি হলো? সরি, তুমি এতটাই দয়ালু, পাথরেও সেটা অনুভব করতে পারবে, আর আমি তো মানুষ। আরে বাবা, ঠিক আছে, তাতে এত কাঁদবার আছেটা কি? না, শুধু না চাইতেই তোমার সঙ্গে ওর তুলনা করে ফেলেছিলাম। ও তোমার মতো কেন হতে পারে না বলো তো? আমি তাকেই ভালোবাসি ঠিকই, কিন্তু সে তোমার মতো এত ভালো মানুষ নয়, জানো। আমি ওকে খুব সম্মান করি,
বিশ্বাস করি, কিন্তু আর আর কোনো কিন্তু নয় নাস্টিঙ্কা। তুমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসো তো, আর এইটাই হলো আসল সত্যি। তার চেয়ে বড় আর কোনো কিছুই হতে পারে না। কেন জানি না, বারবার মনে হচ্ছে আমার জন্য তুমি যেন কিছু একটা ত্যাগ স্বীকার করছো। সেটা ঠিক কি বুঝতে পারছি না, কিন্তু কিন্তু ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি নিজের সম্পর্কে যা বলেছিলে সেটা কিন্তু মোটেই সত্যি নয়, জানো। তুমি শুধুমাত্র দিবা স্বপ্নের জগতে ঘুরে বেড়াও না, বিপদের সময় অসহায় মানুষের পাশে থাকতেও জানো তুমি। মে গড ব্লেস ইউ। যদি তুমি কখনো কাউকে ভালোবাসো, ঈশ্বর যেন তোমার সঙ্গে তাকে ঠিক মিলিয়ে দেন। মে গড ব্লেস ইউ মাই ফ্রেন্ড, মে গড ব্লেস ইউ। আমার হাতটা জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল নাস্টিঙ্কা। আমারও উত্তর দেওয়ার মতো ভাষা ছিল না। অনেকক্ষণ পরে আকাশের দিকে চোখ তুলে এসে বলল, ও আর আসবে না আজকে, অনেক দেরি হয়ে গেছে। কাল আসবে? সত্যি চিঠির ব্যাপারটা আমার আসলে খেয়াল ছিল না, কিন্তু কাল মনে হচ্ছে বৃষ্টি হবে। যদি হয় তাহলে আর আসবো না, কিন্তু পরশুদিন ঠিক আসবো, সে যাই ঘটুক না কেন। তুমিও কিন্তু এসো, অবশ্যই এসো। আসবো নাস্টিঙ্কা, চিন্তা করো না। আর সেদিন যাই হয়ে যাক না কেন, আমরা সারা জীবন বন্ধু থাকবো। থাকবো তো? এই কথার জবাব দিতে পারলাম না। ও নাস্টিঙ্কা, তুমি যদি জানতে আমি ঠিক ঠিক কতটা নিঃসঙ্গ। আজ আমাদের দেখা না করার দিন, তবু রাত 9টা বাজতে না বাজতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ ঘরে আর এক মুহূর্ত টিকতে পারছিলাম না। কিন্তু এমন ঝড় বৃষ্টি মাথায় করে নাস্টিঙ্কা যে কোনোভাবেই আসবে না তা জানতাম। আমাদের সেই বেঞ্চটায় গিয়ে একাই বসে রইলাম অনেকক্ষণ। তারপর নাস্টিঙ্কার বাড়ির সামনে দিয়েও হেঁটে গেলাম, যদিও জানলা দিয়ে ভিতরে উঁকি মারার সাহস হলো না। চিঠির উত্তর আজও আসেনি, কিন্তু আমি তেমনটাই আশা করেছিলাম। এতক্ষণে নিশ্চয় ওদের দেখাও হয়ে গেছে। তবু নাস্টিঙ্কা কথা দিয়েছিল কাল সব কিছু খুলে বলবে। আমিও সেই অপেক্ষাতেই আছি, আনটিল টুমরো। নাস্টিঙ্কা, এসেছো? কই, দাও, তাড়াতাড়ি দাও। সবে রাত 9টা বাজে, কিন্তু এমব্যাঙ্কমেন্টের ধারে এসে দেখি নাস্টিঙ্কা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। প্রথম রাতে যেমন দেখেছিলাম ঠিক সেই একই ভঙ্গিতে রেলিংয়ের উপর ঝুঁকে আছে। আমাকে দেখতে পেয়ে ভীষণ উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠল সে। আমি অবাক হয়ে তাকাতেই আরো অধৈর্যভাবে বলল, কি হলো? দেরি করছো কেন? চিঠিটা দাও। চিঠি? কই, চিঠি তো ছিল না। তিনি তোমার সঙ্গে দেখা করেননি? আমি তো ভাবলাম। নাস্টিঙ্কার মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। পাথরের মূর্তির মতো আমার দিকে তাকিয়ে রইল সে। এতক্ষণে বুঝলাম আমি ছিলাম তার শেষ ভরসা। আমার ওই একটা কথায় সেই আশাটুকুও নিভে গেল। May God be with him. একজন মেয়েকে যদি সে এইভাবে ছেড়ে চলে যায়,
May God be with him. নাস্টিঙ্কা এত উতলা হলো না। দেখো আমার কিন্তু মনে হয় না না, আমি ওর সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না প্লিজ। উফ, আমি মানুষ চিনতে এত ভুল করলাম। সে কি সত্যি এতটা নিষ্ঠুর, এতটা হৃদয়হীন? নাকি আমার ওই হতচ্ছাড়া চিঠিটাতে এমন কিছু ছিল যেটা পড়ে সে, ডিয়ার গড, যদি ছেড়েই যেতে হতো তাহলে সেটা জানিয়ে এক লাইন লিখে দিয়ে যেতে পারতো নাকি? এটা কি স্বাভাবিক ব্যবহার? একজন অসহায় মানুষের সঙ্গে এরকম কেউ করতে পারে? তুমি বলো আমাকে। নাস্টিঙ্কা প্লিজ একটু শান্ত হও। শোনো, আমি নিজে কালকে তার কাছে যাব। তার কাছে যাবে? হ্যাঁ যাব। গিয়ে আমি তাকে সব কথা খুলে বলে জিজ্ঞাসা করব তার সমস্যাটা ঠিক কি। আর তুমি একটা চিঠি আমাকে লিখে দাও, সেটা নিয়ে গিয়ে আমি। না, আর একটা লাইনও না, একটা শব্দও না। আমি ওকে ভুলে যাব। হ্যাঁ, এছাড়া আর উপায় নেই, আর উপায় নেই। আবার ডুকরে কেঁদে উঠল নাস্টিঙ্কা। তার এই কষ্ট আমি আর চোখে দেখতে পারছিলাম না। তাকে বেঞ্চে নিয়ে গিয়ে বসিয়ে যথাসম্ভব নরমভাবে বললাম, আচ্ছা এইভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? না, ভেঙে পড়িনি। এই চোখের জল একদিন ঠিকই শুকিয়ে যাবে। একজন অযোগ্য লোকের জন্য আমি কি আমার পুরো জীবনটা নষ্ট করব? আচ্ছা, তুমি হলে কি এমন করতে পারতে বলো তো? একজন মেয়ে যদি নিজের হৃদয়ের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসতো, সে যতই তুচ্ছ হোক, যতই বোকা বোকা হোক, তাকে নিশ্চয়ই এইভাবে প্রত্যাখ্যান করে চলে যেতে না? নিশ্চয়ই বুঝতে যে নিজের ভালোবাসার প্রতি তার নিয়ন্ত্রণ নেই। তোমাকে ভালোবেসে কোনো অপরাধ সে করেনি। আমার ধৈর্যের বাঁধ যেন এক নিমেষে ভেঙে গেল। বেঞ্চ থেকে ছিটকে সরে গেলাম আমি। এতক্ষণ অতি কষ্টে নিজেকে সংযত করে রেখেছিলাম, কিন্তু নাস্টিঙ্কার শেষের কথাগুলো যেন তীরের মতো আমার বুকে গিয়ে বিঁধল। এত দিনের জমে ওঠা কথাগুলো আমার বুকের ভিতর থেকে হাহাকারের মতো উঠে এলো। অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারলাম না। ও গড, আমাকে আর কত কষ্ট দেবে তুমি নাস্টিঙ্কা? আমি যে আর পারছি না। আমাকে বলতেই হবে আমাকে, না হলে এইসব কথার ভারেই আমি সত্যি মরে যাব। এসব কি বলছো তুমি? কি বলতে হবে আমাকে? আমি নাস্টিঙ্কা, এখন যা বলবো তার সবটাই হয়তো বাজে কথা, অসম্ভব কল্পনা মাত্র, কিন্তু তাও আমাকে বলতেই হবে। শুধু তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলছো এসব? ও গড, এসবের মানেটা কি? মানে একটাই নাস্টিঙ্কা, জানি, আমি খুব ভালো মতন জানি এর পরিণতি অসম্ভব, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? তা তো আমি জানি। তুমি তো প্রথম দিন থেকেই বলেছিলে যে বন্ধুর মতো তুমি আমাকে ভালোবাসো। একটা সহানুভূতি। প্রথমে হয়তো তেমনটাই ছিল, কিন্তু এখন নাস্টিঙ্কা 1 বছর আগে নিজের সুটকেস গুছিয়ে উপরতলায় তার দরজার সামনে যখন বসেছিলে, তখন তোমার মনের অবস্থাটা ঠিক কেমন ছিল তুমি ভুলে যাওনি নিশ্চয়ই? আমার আজকের মনের অবস্থাটা ঠিক সেই রকম নাস্টিঙ্কা। না, আমার মনের অবস্থা সম্ভবত তার চেয়েও খারাপ, কারণ আমি জানি এর কোনো পরিণতি নেই, কোনো ভবিষ্যৎ নেই। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সব কিভাবে?
কখন? আমি Forgive me, নাস্টিঙ্কা। দোষটা আমারই, কিন্তু আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। কিন্তু আমি কোনো অপরাধও করিনি না, কারণ আমি অন্তত আবেগের বশে তোমাকে কখনো বিরক্ত করতে যাব না। তোমাকে আঘাত করবার কথা আমি 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 স্বপ্নেও ভাবতে পারি না। আমি তোমার বন্ধু ছিলাম, আর সারা জীবন আমি বন্ধুই থাকবো। কি তুমি কাঁদছো? কেঁদো না প্লিজ, কেঁদো না প্লিজ। না না, ও কিছু না। চোখের জল শুকোতে আর কতক্ষণ লাগে বলো? আমি আর চলি, বুঝলে? আমার মনের কথাটা হয়তো গোপন রাখাই উচিত ছিল, কিন্তু ওই মুহূর্তের দুর্বলতার বশে আমি না, আমি চলি। যাবে মানে? কোথায় যাবে? আমি তো তোমাকে যেতে বলিনি। বলনি না, বলনি। হ্যাঁ, কিন্তু আমি তো নিজেই আর থাকতে পারবো না। শুধু যাওয়ার আগে আমি সত্যিটা স্বীকার করে যেতে চাই, সেটাই ভালো হবে। তুমি যখন কাঁদছিলে আমি আর স্থির থাকতে পারিনি। যেখানে আমার মনের মধ্যে তোমাকে দেবার জন্য এতটা ভালোবাসা রয়েছে, সেখানে তুমি কিনা প্রত্যাখ্যানের ভয়ে কাঁদছিলে। এ কি সহ্য করা যায় বলো তো? তাই আমিও আর চুপ করে থাকতে পারিনি, নাস্টিঙ্কা, পারিনি। চুপ করে থেকো না, তোমার যা বলার মন খুলে বলো প্লিজ, বলো। আমার জন্য কষ্ট পেও না মাই ডার্লিং। যা হয়ে গেছে তাকে তো আর ফিরিয়ে নেওয়া যায় না। আসলে তুমি যখন কাঁদছিলে না, তখন এক মুহূর্তের অহংকারে আমার মনে হয়েছিল। কি মনে হয়েছিল বলো? মনে হয়েছিল 1 বছর ধরে তাকে দূর থেকে ভালোবেসে হয়তো তুমি ক্লান্ত হয়ে পড়েছ। হয়তো একদিন তুমি অন্য কাউকে। যাক সে কথা। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমার ভালোবাসা কখনোই তোমার বোঝা হয়ে দাঁড়াবে না। তুমি যে আমাকে বন্ধু বলে ভেবেছিলে, তার জন্যেই আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। শুধু এইটুকুতেই আমার মনটা আনন্দে আচ্ছন্ন হয়ে আছে। What have you done to me? নাস্টিঙ্কা বেঞ্চ ছেড়ে উঠে তার রুমাল দিয়ে আমার চোখ দুটো মুছিয়ে দিয়ে আমার হাত ধরে বলল, কই দেখি, চলো তো এখান থেকে, এসো একটু হাঁটি, আমারও কিছু কথা বলার আছে, এসো না। চলো। কিছুক্ষণ কোনো কথা না বলেই দুজনে পাশাপাশি হাঁটলাম। কি যে অদ্ভুত লাগছিল, তবু কথা বলবার মতো অবস্থাও আমার ছিল না। এক সময় নাস্টিঙ্কাই নীরবতা ভেঙে বলল, তোমাকে আমি ঠকাতে চাই না। সে আমাকে ছেড়ে গেলেও আমি এখনো তাকেই ভালোবাসি। এতদিন ধরে যাকে ভালোবাসলাম তাকে কি এক নিমেষে ভুলে যাওয়া যায়? কিন্তু ও মাই ফ্রেন্ড, তোমাকে না জেনে অনেক আঘাত দিয়ে ফেলেছি আমি। আর একটু আগে যদি ভাবতাম, তাহলে হয়তো। ঠিক এই জন্যই আমি থাকতে চাইছিলাম না নাস্টিঙ্কা। আমার কথা ভেবে তুমি শুধু কষ্ট পাবে। না, এ হতে পারে না। আমি বরং প্লিজ যেও না, প্লিজ আর একটুক্ষণ থাকো। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা?
আমিও ওকে ভুলতেই চাই। আজ হয়তো পারবো না, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই ভুলবো। ভুলতেই হবে, সে তো আমাকে ভালোবাসে না। কিন্তু তুমি, আজ এই দুঃসময় তুমি তো আমাকে ছেড়ে যাওনি। আমার কষ্ট দেখে তুমিও কষ্ট পেয়েছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি ওর থেকে অনেক বেশি ভালো। তাই আমি হয়তো একদিন তোমাকেও ভালোবাসতে পারি, একদিন তোমাকেও ভালোবাসতে পারবো। হ্যাঁ, পারবো। কথাগুলো মুখে হাসি নিয়ে বলার চেষ্টা করছিল নাস্টিনকা, কিন্তু শেষে গিয়ে তার চোখের জল আর বাঁধ মানল না। আমার বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো সে। আমি কোনো কথা না বলে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। I'm sorry. একটু অপেক্ষা করো, আমি ঠিক পারবো। এটা একটা দুর্বলতা মাত্র। I'm sorry. কাউকে ভালোবাসা দুর্বলতা নয় নাস্টিনকা। তুমি নিশ্চয়ই আমাকে খুব অস্থির মতি ভাবছো, তাই না? ভাবছো খুব সহজেই আমার মন ঘুরে যায়। বিশ্বাস করো, এমনটা কিন্তু নয়। ঈশ্বর জানেন, এই 1 বছরে সে ছাড়া অন্য কারুর চিন্তা আমি মনেও আনিনি। তবু তার প্রতিদানে সে আমাকে এইভাবে ঠকালো। ছি, ঈশ্বর তাকে ক্ষমা করুন। কিন্তু এমন লোককে আমি ভালোবাসতে পারবো না। কে জানে, হয়তো আমি ভুল। তাকে ভালোবাসাটা হয়তো আমার ছেলে মানুষী কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। এ শুধু তোমার রাগের কথা নাস্টিনকা। না, এখন মনে হচ্ছে, জানো, হয়তো গ্র্যানি অত কড়া শাসনে রেখেছিলেন বলেই আমার মনটা হাঁপিয়ে উঠেছিল। আর তাই সে যাক, আমি শুধু জানতে চাই, আমার মনের পুরনো আবেগগুলো মুছে যাওয়া অবধি তুমি কি অপেক্ষা করতে পারবে? এখনকার মতো নিঃশর্তভাবে ভালোবেসে যেতে পারবে তখনও? যদি বাসো, তাহলে হয়তো একদিন আমরা একসঙ্গে সুখী হতে পারবো। হয়তো একদিন তোমার এত উদারতার যোগ্য হয়ে উঠতে পারবো আমি। বলো, এটা কি সম্ভব? আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সারা জীবনে যতগুলো রঙিন কল্পনায় মেতেছিলাম, আজকের এই মুহূর্তটার সামনে তার সবকটাই যে কত ম্লান। আমাদের দুজনের চোখ দিয়েই অবিশ্রান্ত জল ঝরছে তখন। তারই মধ্যে গলা ছেড়ে হাসতেও ইচ্ছে করছিল আমার। আজ এত বছর পর মনে হলো আমি যেন সত্যিই একজন রক্ত মাংসের মানুষ। ও নাস্টিনকা, আমি যে কি বলে আমি না, আর কিচ্ছু বলতে হবে না তোমায়। যা বলার সবই তো বলা হয়ে গেল। দেখো, আমরা খুব ভালো থাকবো, কিন্তু আমি আর পারছি না। এবার অন্য কিছু নিয়ে কথা বলি চলো, না হলে হয়তো অজ্ঞান হয়ে যাব। না, ঠিকই বলেছ, এইসব নিয়ে আর কথা বলবার দরকার নেই। চলো আমরা বরং একটু হাঁটি। হ্যাঁ, হাঁটি। হ্যাঁ, সেই ভালো। চলো। পরস্পরের হাত ধরে আমরা যে কতক্ষণ সেন্ট পিটার্সবার্গের অলিতে গলিতে ঘুরলাম জানি না।
কেউ দেখলে হয়তো ভাবতো নেশায় আচ্ছন্ন দুই যুবক যুবতী টালমাটাল পায়ে অকারণ হাসি কান্নায় আচ্ছন্ন হয়ে বাড়ির পথ খুঁজে বেড়াচ্ছে। আমরা একেবারে বাচ্চাদের মতো আনন্দে মেতে উঠেছিলাম। পরস্পরকে কত যে অসংলগ্ন কথা বললাম তার হিসেব নেই। ভাবতেই পারছি না জানো, কালকের পর থেকে আর একলা জীবন কাটাতে হবে না। আমি কিন্তু খুব গরিব, বুঝলে। আমার সম্বল বলতে আছে মাত্র 1200 রুবলস। তাতে কি আসে যায়? তাছাড়া গ্র্যানির তো পেনশন আছে, তাই উনি আমাদের বোঝা হবেন না। ওকে কিন্তু আমাদের সঙ্গেই রাখতে হবে। তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, তা তো রাখতেই হবে। কিন্তু ওদিকে আমারও যে ম্যাট্রিওনা আছে। অবশ্য মহিলা হিসেবে তিনি ভারী বেরসিক, একেবারে কল্পনা শক্তি নেই। হ্যাঁ, সে না থাকে। শোনো, হ্যাঁ, কাল কিন্তু তোমাকে আমাদের বাড়ি চলে আসতে হবে। বাই হেভেন্স, তোমাদের বাড়ি? কিন্তু কিন্তু সেখানে আমার থাকার ব্যবস্থা কিভাবে হবে? আরে কেন, তুমি ওপর তলায় থাকবে আমাদের ভাড়াটে হয়ে। মাঝে একজন বুড়ি মহিলা এসে কিছুদিন ছিলেন, কিন্তু এখন আবার ঘরটা ফাঁকাই পড়ে আছে। ও, সেদিন গ্র্যানি কি বললেন জানো? বললেন তার নাকি একজন অল্প বয়সী পুরুষ ভাড়াটে চায়। হ্যাঁ, বলো কি গো, তোমার গ্র্যানির মুখে এই কথা? না হলে আর বলছি কি, ওকে জিজ্ঞেস করতে বললেন, তুমি ভেবো না নাস্টিঙ্কা যে তোমার বর খোঁজার জন্য আমি অল্প বয়সী ভাড়াটে চাইছি। ও বাবা, রাত অনেক হলো তাই না? এইবার বোধহয় আমাদের... হ্যাঁ ঠিক ঠিক, এবার তো বাড়ি যাওয়া উচিত। তুমি জানো কোথায় থাকো? ওই তো, ওই যে ব্রিজের ওপারে ব্যারানিকভস বিল্ডিং এ। ওই পেল্লায় বড় বাড়িটায়? হ্যাঁ। বাপরে, যাই হোক, কালকে কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে আসবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাব, আগামীকালই যাব। আমার ওইখানে কিছু ভাড়া এখনো বাকি আছে, সে যাকগে, আর কয়েকদিন পরেই মাইনে পাবো, তখন আর অসুবিধা হবে না। আমিও এবার রোজগার শুরু করব। বাচ্চাদের ফ্রেঞ্চ পড়ালে ভালোই টাকা আসবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আর তাছাড়া এই বছরেই আমার একটা বোনাসও পাওয়ার কথা আছে। তাহলে তো আর চিন্তাই নেই, কাল কিন্তু ঠিক সময় চলে আসবে। যাব যাব যাব, আর আমরা আবার একসঙ্গে দ্য বারবার অফ সেভিল দেখতে যাব। হ্যাঁ যাব, কিন্তু দ্য বারবার অফ সেভিল না, অন্য কিছু। অন্য? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, সে আর অসুবিধা কি, অন্য কোনো শো দেখতে যাব। এই শহরে আবার অপেরার অভাব। আরও কিছুক্ষণ এলোমেলোভাবে ঘুরে বেড়ালাম আমরা। সত্যি নিজেকে কেমন যেন নেশাগ্রস্ত মনে হচ্ছিল। মাঝে মাঝেই আমাদের মধ্যে কেউ একজন বাড়ি যাওয়ার কথা বলছিলাম, কিন্তু অন্যজন তাকে আবার টেনে ধরছিল। কিন্তু এক সময়ে নাস্টেঙ্কা সত্যি ক্লান্ত হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে আবার এমব্যাঙ্কমেন্টের কাছেই ফিরে এসেছিলাম আমরা, যেখানে প্রথম দিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল, ঠিক সেইখানে। না, রাত প্রায় ভোর হতে চলল, আর ছেলে মানুষই করলে চলবে না। বলছো? নাস্টিঙ্কা, তোমার এবার বাড়ি যাওয়া দরকার। আমি অবশ্য বাড়ি ফিরবো না, আজ এমনিতেই ঘুম আসবে না। আমারও না, তবু বাড়ি তো ফিরতেই হবে, বলো? আচ্ছা, আজ যাও। কালকের দিনটা খুব সুন্দর হবে, দেখো দেখো দেখো, আকাশটা কি নীল, আর চাঁদটাও কি অপূর্ব। ওই দেখো দেখো, আবার একটা মেঘ এসে কেমন আড়াল করে দিল, দেখতে পাচ্ছ নাস্টিঙ্কা? আকাশ থেকে চোখ নামিয়ে দেখলাম নাস্টিঙ্কা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। আমার হাতটা বজ্রমুষ্টিতে চেপে ধরে সে অস্ফুটে বলে উঠল, ওই তো
রাস্তা দিয়ে একজন যুবক আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। নাস্টেঙ্কার গলার স্বর শুনে লোকটিও থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর পিছন ফিরে আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। নাস্টেঙ্কা প্রাণপণে আমার হাতটা আঁকড়ে ধরেছিল। আমাদের দুজনের হৃদস্পন্দন ছাড়া ব্রহ্মাণ্ডে যেন আর কোনো শব্দ নেই। প্রায় যেন এক যুগ পর সেই আগন্তুক বলে উঠল, নাস্টেঙ্কা, তুমি? ও গড! যুবকটি আমাদের দিকে কয়েক পা এগিয়ে আসতেই এক লহমায় আমার হাত ছেড়ে দিয়ে তার দিকে ছুটে গেল নাস্টেঙ্কা। কিন্তু পরক্ষণেই পিছন ফিরে আবার ছুটতে ছুটতে আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরল সে। তার কোমল উষ্ণ ঠোঁট দুটো একটা গভীর চুম্বন করল আমায়। তারপর আবার সেই আগন্তুকের দিকে এগিয়ে গেল নাস্টেঙ্কা। এবারে আর কোনো দিকে তাকালো না সে। আমার পায়ের তলার মাটি দুলছিল। বুকের ভিতরে প্রচন্ড একটা ঝড় এসে আমার হৃৎপিণ্ডটাকে যেন একেবারে চুরমার করে দিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। অবশেষে মোড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল তাদের ছায়া ছায়া অবয়ব দুটো। স্যার, স্যার, স্যার! আরে, এ কি এরকম চেহারা হয়েছে কেন? রাতে ঘুমাওনি বুঝি? অসুখ করেছে? না না, সব কিছু না। কি 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 ব্যাপার ম্যাট্রিওনা? তোমার নামে একটা চিঠি এসেছে মাই ডিয়ার। চিঠি? কই কই দেখি। এই না। তাড়াতাড়ি বিছানায় উঠে বসতেই টের পেলাম বেশ জ্বর এসেছে। জানালার বাইরের আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে। ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। সাত সকালে কে আমাকে চিঠি পাঠাবে ভাবতে ভাবতেই কাল রাতের সমস্ত ঘটনার স্মৃতি হুড়মুড় করে আমার চেতনায় আছড়ে পড়ল। ধীরে ধীরে কাগজের সিলটা খুলে দেখলাম আমার আন্দাজি ঠিক। সে ছাড়া আর কেই বা এখন আমাকে চিঠি লিখবে? Forgive me. Please forgive me. একটা মরীচিকার পিছনে ছুটতে গিয়ে আমি তোমাকেও ঠকিয়েছি আর নিজেকেও। তোমার কথা ভেবে মনটা যে কি তোলপাড় করছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এও জানি যে কালকে আমি ঝোঁকের বশে মিথ্যে বলিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ও গড, তোমাদের দুজনকেই যদি একসঙ্গে ভালোবাসতে পারতাম, তুমি যদি সে হতে। জানি তোমাকে বড় আঘাত দিয়ে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে আমার এই অপরাধটুকু ক্ষমা করতে পারবে না? বলো, পারবে না? থ্যাংক ইউ ফর লাভিং মি। তোমার ভালোবাসার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। সারা জীবন মনে রাখবো কত যত্নে আমার ভাঙা হৃদয়ের শুশ্রূষা করেছিলে তুমি। আগেই বলেছি, আমার মন সহজে ঘুরে যায় না। এতদিন ধরে যাকে একনিষ্ঠভাবে ভালোবেসেছি তার কাছেই আবার ফিরে যাচ্ছি। এতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু তোমার বন্ধুত্বও যে আমি হারাতে চাই না। প্লিজ আমাদের ছেড়ে যেও না। তোমার ওই আকাশের মতো উদার মন দিয়ে আমাকে বন্ধুর মতো ক্ষমা করে দিও। পরের সপ্তাহে আমাদের বিয়ে। সে আমাকে ভুলে যায়নি।
আমার জন্যই এতদিন পরে এই শহরে ফিরে এসেছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবে না তো? যখন তোমার সঙ্গে দেখা করতে আসব, তাকেও বন্ধু বলে মেনে নিও, কিন্তু তার সাথে আমাকেও ভুলে যেও না। মাই ডিয়ার ফ্রেন্ড, রিমেম্বার মি অ্যান্ড ফরগিভ মি, নাস্টেঙ্কা। চিঠিটা পড়তে পড়তে বারবার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। কখন যে ম্যাট্রিওনা আমার পাশে এসে দাঁড়িয়েছেন টেরই পাইনি। সম্বিত ফিরল তার গলা খাঁকারিতে। স্যার। হ্যাঁ, কি হলো ম্যাট্রিওনা? সিলিং এর দিকে একবার তাকিয়ে দেখো মাই ডিয়ার। হ্যাঁ, ঝুল, মাকড়সার জাল সব ছেড়ে মুছে সাফ করে দিয়েছি। এখন চাইলে এই ঘরে তুমি একটা বিয়ের পার্টি পর্যন্ত দিতে পারো, বুঝলে? চিঠিটা হাত থেকে খসে পড়ে গেল। ভালো করে ম্যাট্রিওনার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে ভাবলাম, মহিলার তো এমন কিছু বয়স নয়, তাহলে আজ ওকে এমন কোলকুঁজো জরাজীর্ণ এক বৃদ্ধার মতো দেখাচ্ছে কেন? আমার ঘরের সবুজ দেওয়ালগুলোর থেকেও কে যেন সব রং শুষে নিয়েছে। চারিদিক এখন ধূসর, বিবর্ণ, জঞ্জালে ভর্তি। যেন আমার নিজের ভবিষ্যৎটাই নিষ্ঠুরভাবে জানান দিয়ে গেল যে আমি মানুষটা বড্ড পুরনো হয়ে গেছি। আজ থেকে বছর 15 পরেও এই ঘরের 4 দেওয়ালের বাইরে কোথাও বেরোতে পারবো না। তবু আমার প্রাণের প্রিয় নাস্টিঙ্কা, তোমার উপরে আমি রাগ করব এ কথা স্বপ্নেও ভাবলে কি করে? তোমার সুখের উপর কালি ঢেলে তোমাকে তিরস্কার করে মনের মধ্যে অনুশোচনার বিষ ঢুকিয়ে দেব, এমনটা কি কখনো হতে পারে? ও নেভার, নেভার। প্রার্থনা করি তোমার মনের আকাশে যেন কখনো মেঘ না জমে, ওই অপরূপ হাসি যেন কখনো মলিন না হয়ে যায়, যে একলা হৃদয়কে তুমি আনন্দে ভরিয়ে দিয়েছিলে, তার জন্যে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক তোমার উপর। মাই গড, a whole moment of bliss. Is that too little for the whole of a man's life? একজন মানুষের জীবনে পরিপূর্ণ সুখের একটা গোটা মুহূর্ত কি কম কিছু? শুনলেন ফিওদর দস্তয়েভস্কির রচনা অবলম্বনে হোয়াইট নাইটস। পুনর্কথন শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাস্টেঙ্কা মির্চি অয়ন্তিকা, ন্যারেটর কোরক সামন্ত, সঙ্গে অর্পণ মল্লিক, দেবকমল মণ্ডল, সুজাতা ঘোষ এবং তমালী চৌধুরী। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, আবহ রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ঠিক রাত 10টায় মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi presents Friday Classics. Friday Classics.